2026 তোমরা যদি সবচেয়ে কম সময়ে বাংলা দ্বিতীয় পত্রের একটা কমপ্লিট রিভিশন পেতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আমরা এই ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্রের টপ 100 এমসিকিউ পড়াবো, তার পাশাপাশি কোন পরিচ্ছেদ তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বলে দেব, এবং রচনা, ভাব সম্প্রসারণ থেকে শুরু করে সবগুলো নির্মিতি টপিক কোনটা কতবার বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে সেটা একেবারে বোর্ড রেফারেন্স সহ তোমাদের হাতে ধরিয়ে দেখাবো যে কোনটা কত বেশি গুরুত্বপূর্ণ। এই 100 এমসিকিউর পাশাপাশি তোমাদের আরো বেশ কয়েকটা জিনিস ভালো করে করতে হবে। নাম্বার 1, পাঠ্য বইয়ের অনুশীলনী প্রশ্ন। নাম্বার 2, বিগত বছরে যে প্রশ্নগুলো বোর্ডে একাধিকবার এসেছে সেগুলো, এবং তোমার বইয়ের ভিতরে যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো বেশ ভালো করে করতে হবে। আর হ্যাঁ, তোমাদের সুবিধার্থে এই ভিডিওটা কিন্তু টাইম স্ট্যাম্প করে দেওয়া রয়েছে, সো তোমাদের যে পার্টটা প্রয়োজন সেটা পড়ে নিবা। আর এই সম্পূর্ণ ভিডিওর স্লাইড এবং সাজেশনগুলো পেতে চলে যাও এখনই কমেন্টে। আর হ্যাঁ, এই 100টা এমসিকিউর বাইরেও তোমাদের যে যে এমসিকিউ গুলো দরকার পুরোটাই কিন্তু আমাদের সাজেশনে আছে। আজকের ক্লাসে আমরা 3টা জিনিস করব। প্রথমত তোমাদের গ্রামারের যতগুলো অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদের টপিক ভিত্তিক সাজেশন দিব। দ্বিতীয়ত নির্মিতি অর্থাৎ রিটেনের যে 70 মার্ক রয়েছে ওটার 1 সাজেশন দিব, এবং আমাদের ট্র্যাক রেকর্ড বলে 70-এর মধ্যে বড় একটা অংশ কমন আসে আমাদের সাজেশন থেকে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট 100+ মোস্ট এমসিকিউ আমরা তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তোমরা যদি এই ক্লাসটা নিজেদের জায়গায় শেয়ার করে রাখো তাহলে কিন্তু তোমরা পরীক্ষা ঠিক আগের রাতেও ক্লাসটা খুঁজে বেড়াতে যে সময় নষ্ট করতে হবে না, নিজেদের শেয়ার অপশন দিয়ে ক্লাসটা দেখে নিতে পারবে। অ্যাবসলিউটলি। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমরা কমেন্টে সবাই একটু আজকে এমসিকিউতে কে কত পাবা সেটা একটু লিখে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের স্টুডেন্টদের ওভারঅল অবস্থাটা কেমন এবং বাংলা সেকেন্ড পেপারে কার আসলে কত মার্ক লাগবে ওভারঅল A+ অ্যাচিভ করতে। পাশাপাশি যেটা অলরেডি ফারসিম ভাইয়া বললো যে লাইভটা শেয়ার করে ফেলো, আমরা পরবর্তীতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের যে সাজেশনগুলো আছে, আমাদের পিডিএফগুলো, সেগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। পাশাপাশি আমাদের এই আজকে ক্লাসের স্লাইড বলো কিংবা একটা পুরোপুরি সাজেশন পিডিএফ আছে আমাদের, ওই সাজেশন পিডিএফটা পাওয়ার জন্য কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। কমেন্টের লিঙ্কটা যদি তোমরা পূরণ করে ফেলো তাহলে কিন্তু আজকের যে সাজেশনটা সেই সাজেশনটা পেয়ে যাবে। সো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই। প্রথমে পড়বো আমি, কিছুক্ষণ পরে তোমাদের ফারসিম ভাইয়া আবার বোর্ডের সামনে আসবে। দেখা হচ্ছে একটু পরে। অলরাইট, সো অলরেডি ফারসিম ভাইয়া বলে দিল যে আজকে ক্লাসে কি কি থাকছে। টপিক ভিত্তিক সাজেশনটা যদি আমরা একটু দেখি, আমাদের টোটাল 26টা পরিচ্ছেদ পড়ে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অ্যাটেম্প করতে হবে। বাংলা দ্বিতীয় পত্র বা ব্যাকরণ থেকে যেহেতু কোনো বর্ণনামূলক বা লিখিত প্রশ্ন আসবে না, এই জন্য আমরা দেখব যে আসলে এমসিকিউর জন্য কোন পরিচ্ছেদটা কত বেশি গুরুত্বপূর্ণ। একটা জিনিস একটু বলে নেই, যেহেতু তোমাদের এমসিকিউ আসছে টোটাল 30 মার্কের, প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে অন্তত একটা করে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু কখনো কখনো দেখা যায় কোনো কোনো পরিচ্ছেদ থেকে ওই একটা প্রশ্ন হয়তো বা দেয় না। ওই যে একটা পরিচ্ছেদ থেকে একটা প্রশ্ন দিল না, সেই একটা ঘাটতি প্রশ্ন অন্য কোনো একটা পরিচ্ছেদ থেকে বাড়তি একটা প্রশ্ন দিয়ে, অর্থাৎ একাধিক প্রশ্ন দিয়ে আসলে মেটানো হয়। এই কারণে আমরা একটু ওভারঅল দেখবো, গ্লিম্পস আইডিয়াটা দেখবো, বাট আমাদেরকে সবগুলো পরিচ্ছেদই পড়তে হবে। আর লাইভটা কারা কারা শেয়ার করে ফেলেছো একটু কমেন্টে লিখে ফেলো, শেয়ার ডান। ওকে, ফার্স্ট যদি একটু দেখি ধ্বনীয় বর্ণ, এই পরিচ্ছেদটা 5 স্টার ইম্পর্টেন্ট। ধ্বনীয় বর্ণ এই পরিচ্ছেদটা 5 স্টার ইম্পর্টেন্ট। এরপরে যদি দেখি শর্ট ধ্বনি, এটাও 5 স্টার ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন আসবে। ব্যঞ্জন ধ্বনি, এটাও 5 স্টার ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসবেই। তারপরে যদি দেখি বর্ণের উচ্চারণ, এখান থেকে আমরা 3 স্টার ইম্পর্টেন্ট দিয়ে এটা পড়বো। তারপর হচ্ছে শব্দ পদের গঠন, এটাকে 4 স্টার ইম্পর্টেন্স দিয়ে পড়বো। উপসর্গ দিয়ে শব্দ গঠনকে আমরা 2 স্টার দিচ্ছি, খুব বেশি গুরুত্বপূর্ণ বলছি না, কিন্তু কিছু কিছু বোর্ডে অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবেই। প্রত্যয় দিয়ে শব্দ গঠন, আমার কাছে মনে হয় তোমরা যতগুলো টপিক পড়েছো সেগুলোর মধ্যে প্রত্যয় মনে হয় সবচেয়ে কঠিন, এবং ইউল বি ভেরি গ্ল্যাড টু নো দ্যাট তোমরা যখন এইচএসসিতে উঠবা তখন তোমাদেরকে প্রত্যয় পড়তে হবে না, কারণ প্রত্যয় এখনো পর্যন্ত এইচএসসি সিলেবাসে নাই। সো প্রত্যয় পড়তে হবে, প্রত্যয় 5 স্টার ইম্পর্টেন্ট। সমাস খুবই 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 গুরুত্বপূর্ণ। সমাস মানেই অনেকের কাছে অনেক বড় সমস্যা মনে হয়। সমাসের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস নিয়েছি, সেই ক্লাসগুলো যদি তোমরা ফলো করো ইনশাল্লাহ তোমাদের সমাস নিয়ে কোনো সমস্যা থাকবে না। সমাস অনেকে মনে করে শিখতে লাগে 6 মাস, আসলে ব্যাপারটা একেবারেই সত্য না। সমাসও 5 স্টার, এখান থেকে প্রশ্ন আসবে। শব্দ শ্রেণী বিভাগ 4 স্টার, বিশেষ্য, সর্বনাম, এই যে পদগুলো রয়েছে সেগুলোকে আমরা 4 স্টার রেখেছি, যেমন বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, এইগুলো। অনুসর্গ 2 স্টার, যোজক 2 স্টার, আবেগ 3 স্টার, বাক্যের অংশ শ্রেণী বিভাগ 5 স্টার, তারপর বাক্যের বর্গ 4 স্টার, উদ্দেশ্য বিধেয় 4 স্টার, সরল জটিল যৌগিক বাক্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবেই শিওর, এটা 5 স্টার। বাগর্থ এটা 2 স্টার, বাগধারা 4 স্টার, প্রতিশব্দ 3 স্টার, বিপরীত শব্দ 4 স্টার এবং শব্দজোড় হচ্ছে 3 স্টার। 100টা টপ এমসিকিউ সলভ করবো। একটা জিনিস তোমাদেরকে একটু বলে নেই, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে অনুশীলনীর প্রশ্ন, অর্থাৎ প্রত্যেকটা পরিচ্ছেদের পরে অনুশীলনীতে যে 10টা 12টা করে প্রশ্ন থাকে সেখান থেকে বোর্ড পরীক্ষায় কমন আসে।
তাই প্রত্যেকটা পরিচ্ছেদের এই অনুশীলনী প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। প্রথম প্রশ্ন উত্তর দিবা এবার কমেন্টে, প্রত্যেকটা প্রশ্ন কমেন্টে উত্তর করবা, না হলে কিন্তু ব্রেইন সেভ করে রাখবে না ইনফরমেশনগুলোকে। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? ময়মনসিংহ বোর্ডে 24 সালে এসেছে 7টি, 32টি, 37টি, 50টি। মৌলিক ধ্বনি কিন্তু বলেছে, এখানে কিন্তু শুধু ধ্বনি বলে নেই। শুধু যদি ধ্বনি বলতো তাহলে হয়তো অন্য কিছু হতো। মৌলিক ধ্বনি কয়টি? প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1-এর উত্তর কি? 1-এর উত্তর হচ্ছে 1-এর সি অর্থাৎ 37টি, 37। 1-এর উত্তর হচ্ছে 1-এর গ 37টি। ওকে। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? এটাও রিসেন্ট প্রশ্ন, দিনাজপুর বোর্ডে 24 সালে এসেছে। এ, ওই, ও নাকি দীর্ঘই? কোনটা মৌলিক? আমরা যারা বই পড়েছি তারা জানি এটার উত্তর কি হবে। এটার উত্তর হবে হচ্ছে এ। ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন এটা বেশি গুরুত্বপূর্ণ বাকি অন্যান্য অনেক এমসিকিউর চেয়ে, কারণ এইখানে যে এটা আছে এটা কিন্তু একটু ব্যতিক্রমী। এটার কোনো নিজস্ব লিখিত রূপও নাই আসলে আলাদা করে, এই জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা একটু ব্যতিক্রম। পরের প্রশ্ন 3 নাম্বার, কোন মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই? দিনাজপুর বোর্ডে এসেছে 11 সালে, মাত্রই যেটা বলছিলাম। কোন মৌলিক স্বরধ্বনির লিখিত কোনো রূপ নেই? আ, অ, রস্বই নাকি এ? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এ। এটার কি নাই? এটার কিন্তু কোনো লিখিত রূপ নেই। মনে করো আমি যদি উচ্চারণ করি ই, এর একটা লিখিত রূপ আছে, এই যে এটা হচ্ছে ই এর লিখিত রূপ। আমি যদি উচ্চারণ করি উ, তাহলে উ এরও একটা লিখিত রূপ আছে, এই যে উ এর লিখিত রূপ আছে। কিন্তু এটার কোনো লিখিত রূপ নাই, কিন্তু এই এটা একটা মৌলিক ধ্বনি। ওকে। পরের প্রশ্ন, বাক্প্রত্যঙ্গ জাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা এককে কি বলা হয়? ময়মনসিংহ বোর্ডে 20 সালে এসেছে। ধ্বনিমূল, প্রাতিপদিক, প্রত্যয় নাকি নাম প্রকৃতি? কি হবে এটা? ধ্বনিমূল, প্রাতিপদিক, প্রত্যয় নাকি নাম প্রকৃতি? কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, ধ্বনিমূল। অপশন এ, ধ্বনিমূল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, কোনটি মৌলিক স্বরধ্বনি? এখানে যদি আমরা রস্বই পাই অথবা রস্যও পাই তাহলে সেটাই কারেক্ট অ্যান্সার হবে। এবার দেখি অপশনগুলো। দীর্ঘ আছে, হবে না। এই তো রস্বই পেয়ে গেছি, তাও সবগুলো দেখি। ওই আছে, এটাও হবে না, সব কয়টিতে হবেই না। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে রস্বই। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, রস্বই। ওকে, পরের প্রশ্নতে যাই। অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোনটি নিচে নেমে আসে? দিনাজপুর বোর্ডে 24 সালে এসেছে। 6 নম্বর প্রশ্ন, অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় কোনটা নিচের দিকে নেমে আসে? ওষ্ঠ বা ঠোঁট, আলজিভ, আলজিভ তো আমরা চিনি, বাইরে থেকে দেখা যায় না, আমাদের গলার ভিতর, গলার কাছাকাছি আর কি। মূর্ধা, মূর্ধা মানে হচ্ছে দাঁতের মাড়ি, দাঁতের মাড়ি। আর কোমল তালু, কোমল তালু হচ্ছে যে উপরে যে পার্টটা আছে এটাকে বলা হচ্ছে কোমল তালু। কারেক্ট অ্যান্সার কি হবে এখানে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, কোমল তালু। অপশন ডি, কোমল তালু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনিগুলো কি কি? ওই যে দেখো রস্বই, উ, এগুলা সবসময় দেখবে হচ্ছে অর্ধ স্বরধ্বনির মধ্যে পড়ে। সো এরকম কয়টা আছে? এরকম অর্ধ স্বরধ্বনি আছে হচ্ছে 4টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, 4টি। অপশন সি, 4টি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন 8 নম্বর, অর্ধ স্বরধ্বনির উদাহরণ কোনটি? দিনাজপুর বোর্ডে 23 সালে এসেছে। অর্ধ স্বরধ্বনির উদাহরণ কোনটি? ওই, ও, আ নাকি রস্বই? মাত্রই কিন্তু অপশনে দেখেছি, মানে লিখিয়ে দেখেছি। ওকে, সো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে রস্বই। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, রস্বই। সো ক্লাসটা যারা এখনো শেয়ার করো নাই তারা একটু ক্লাসটা শেয়ার করে ফেলো এবং লিখে ফেলো শেয়ার ডান। তাহলে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব SSC 26 সুপার স্টুডেন্টস 10MS গ্রুপের মাধ্যমে তোমাদেরকে আজকের ক্লাসের স্লাইড, আজকের ক্লাসের সাজেশন এবং ওভারঅল বইয়ের ব্যাখ্যা, তার পাশাপাশি তোমাদের যত ডাউট আছে সব কিছু সলভ করে তোমাদেরকে এই গ্রুপে দিয়ে দিতে। সো যারা এখনো শেয়ার করো নাই তারা লাইভটা শেয়ার করো এবং কমেন্টে লিখে ফেলো শেয়ার ডান। পরের প্রশ্নে যাই। 9 নম্বর, উচ্চারণ করলে তো তোমরা শুনেই ফেলবা, তাও বলি। ঋণ এর উচ্চারণ কি? ঋণ, ঋণ এর উচ্চারণ কি? ঋণ উচ্চারণ কি? প্রশ্ন নম্বর 9, ঋণ, 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 এটার উচ্চারণ হচ্ছে এইটা।
রস্বইকার দন্তন্য হসন্ত। যখন হসন্ত হয়, হসন্ত কিসের মতো কাজ করে জানো? হসন্ত হচ্ছে স্পিড ব্রেকারের মতো কাজ করে। তার মানে এখানে একটা হার্শ স্টপ দিতে হয়। ফর এক্সাম্পল, একটা শব্দ যদি বলি কর, এই কর মানে কি? এই কর মানে কি? এই কর মানে হচ্ছে তুই কাজটা কর, বুঝছো? তো আমি যদি এইটা না লিখে শুধু ক র লিখতাম, তখন মনে হতো যে তুমি কাজটা করো। এখানে শুনে মনে হচ্ছে তুমি, আর এখানে যদি হসন্ত দিয়ে উচ্চারণ করি তাহলে মনে হচ্ছে তুই। তো এইটাই হচ্ছে হসন্তের কাজ। হসন্ত একটা হার্শ স্টপ দেয়, অনেকটা স্পিড ব্রেকারের মতো। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, ঋণ। 9 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ঋণ। পরের প্রশ্ন 10 নম্বর, কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? ক্ষীয়, গ, খণ্ডত নাকি ইয়? কোনটা হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 10। কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? নিজস্ব কোনো ধ্বনি নেই মানে কি? নিজস্ব আলাদা করে কোনো উচ্চারণ নেই। কোনটা? কারেক্ট আনসার হচ্ছে অপশন ঘ, ইয়। ওকে, যেমন ই, অ। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, আ কখনো এর মতো উচ্চারিত হয়? এক্সাম্পল দিতে বলেছে। আচ্ছা, আমরা কি জানি আ যখন এর মতো উচ্চারণ হয় তখন সেটাকে আসলে কি বলবো? আ যদি এর মতো উচ্চারণ হয়, ফর এক্সাম্পল আ এর মতো উচ্চারণ হয় মানে হচ্ছে এইরকম অনেকটা উচ্চারণ হয়, ক্যাট, ব্যাট, এইরকম। তো বলেছে আ কখনো এর মতো উচ্চারিত হয়, যেমন রাত, কাতুকুতু, জ্ঞান নাকি একা। তার মানে এখানে কোন জায়গাটায় স্বরে আ এর মতো উচ্চারণ হয়েছে এটাই জানতে চাওয়া হয়েছে। দেখো এখানে রাত, এটা তো উচ্চারণ র্যাথ না, এটার উচ্চারণ যেহেতু র্যাথ না, এটা কেটে বাদ দিলাম। এটা হচ্ছে কাতুকুতু, এখানে একটাই আ আছে কয়ের পরে, কাতুকুতু, এটা তো আমি উচ্চারণ কেতুকুতু করছি না, তাহলে এটাও বাদ দিলাম। এটা দেখো তো, এটা কিন্তু আমরা গান বলছি না, এটাকে আমরা গান বলছি, এটাকে আমরা বলছি জ্ঞান। তার মানে এটা উচ্চারণ অনেকটা এরকম, এটার উচ্চারণ হচ্ছে অনেকটা এইরকম, জ্ঞান, চন্দ্রবিন্দুতে জ্ঞান, এইভাবে। তাহলে দেখো এখানে একটা স্বরেয়া ছিল, যে স্বরেয়াটার উচ্চারণ হচ্ছে এর মতো। কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, জ্ঞান। ওকে, পরের প্রশ্ন যদি দেখি, 12 নম্বর প্রশ্ন, এ বর্ণের বিবৃত উচ্চারণ উদাহরণ কোনটি? এর বিবৃত উচ্চারণ মানে কি? দেখো এর সংবৃত উচ্চারণ কোনটা? এর সংবৃত উচ্চারণ হচ্ছে এ যখন এর মতো উচ্চারণ হয় সেটা হচ্ছে এর সংবৃত উচ্চারণ। এর বিবৃত উচ্চারণ কোনটা? এর বিবৃত উচ্চারণ হচ্ছে এ যখন এর মতো উচ্চারণ হয়, এ যখন এর মতো উচ্চারণ হয়। এখন আমাদেরকে বলেছে এ বর্ণের বিবৃত উচ্চারণ কোনটা, তাহলে এ বর্ণের বিবৃত হচ্ছে এর মতো উচ্চারণ কোনটা? দেখি তো, একটি, এবার, দেশ, এটা কি আমরা খেলা বলি, খেলা নাকি খেলা বলি? দেখো তো এখানে যদি এর উচ্চারণ এর মতো হয় তাহলে আমরা এটাকে বলতাম হচ্ছে খেলা। এটাকে তো আমরা খেলা বলি না, আমরা এটার উচ্চারণটা অনেকটা এভাবে করি না, খেলা, খেলা, এভাবে উচ্চারণ করি না। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, খেলা। কারণ প্রশ্ন কি করেছে? প্রশ্ন হচ্ছে এ বর্ণের বিবৃত উচ্চারণ কোনটা? এ বর্ণের সংবৃত উচ্চারণ হচ্ছে এর উচ্চারণ যখন এর মতো হয়, এ বর্ণের বিবৃত উচ্চারণ হচ্ছে এর বর্ণটা যখন এর মতো হয়। ওকে, পরের প্রশ্ন, শব্দমূলের অন্য নাম কি? ঢাকা বোর্ডে 24 সালে এসেছে। শব্দমূলের অন্য নাম কি? এ ধ্বনিমূল, প্রকৃতি, শব্দগুচ্ছ, বিভক্তি। সরাসরি বইয়ের প্রশ্ন, সরাসরি বইয়ের প্রশ্ন, এটা পারা উচিত। আর তোমরা যারা ক্লাসটা করছো কিন্তু কমেন্ট করছো না, তারা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর পরবর্তীতে মনে করে করে আর উত্তরটা দিতে পারবা না, ঠিক আছে? কনফিউশনটা কাটবে না, এই জন্য যেটাই করবা, যেটাই প্রশ্ন দেখবা বোর্ডে, সাথে সাথে সেটা উত্তরটা লিখে ফেলবা। সো শব্দমূলের অন্য নাম কি? 13 নম্বর প্রশ্ন, শব্দমূলের অন্য নাম হচ্ছে অপশন বি, প্রকৃতি। অপশন বি, প্রকৃতি। ঠিক আছে, ওকে। তারপরে দেখি, রাজশাহী বোর্ড 24 সালে এবং চট্টগ্রাম বোর্ড 24 সালে এসেছে, যে শব্দাংশ পদের সাথে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি যে জনসংখ্যাই, ঠিক আছে, জনসংখ্যাই অন্যতম সমস্যা। কি বললাম? জনসংখ্যাই অন্যতম সমস্যা। এই যে একটু জোর দিলাম না, জনসংখ্যাই, আমার মনে হয় এইটাই অন্যতম সমস্যা। এই যে জোর দিয়ে বলাটাকে কি বলে? নির্দেশক, বলক, বিভক্তি নাকি বচন? কারেক্ট অ্যান্সার কি হবে এখানে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, বলক। পরের প্রশ্ন চাই,
ওকে, 15 নম্বর প্রশ্ন, ছেলেরা ক্রিকেট খেলে। এই বাক্যে ক্রিকেট পদটা আসলে কি? ক্রিকেট পদটা কি? এটা ধাতু না, কারণ ধাতু কোনটাকে বলে? ক্রিয়ার মূল অংশকে বলা হচ্ছে ধাতু। ক্রিয়া মূলকে বলা হচ্ছে ধাতু। ক্রিয়ার মূল হচ্ছে ধাতু। যেমন আমি যদি বলি যে করানো, তাকে দিয়ে কাজটা করানো হোক, এটা একটা ক্রিয়া, তো এটার মূল হচ্ছে কর, এটাকে আমি ধাতু বলি। কিন্তু এখানে তো ক্রিকেট এরকম কিছু না, সো এটাকে বাদ দিলাম। শব্দদিত্য কোনটা? শব্দদিত্য মানে হচ্ছে যখন এইভাবে যদি আমি বলি যে জোরে সরে, অথবা আমি যদি বলি যে টন টন করছে, ব্যথায় মাথাটা একদম টন টন করছে, এটা হচ্ছে শব্দদিত্য। দ্বিত্ব মানে হচ্ছে ডাবল ডাবল যখন হয়, একটা শব্দ যখন দুইবার হয় তখন সেটাকে শব্দদিত্য বলে। তো এইটাও হবে না, তাহলে এইটা ইদার স্বলগ্নক হবে না হলে অলগ্নক হবে, যে কোনো একটা হবে। একদম বইয়ের প্রশ্ন, বইয়ের এক্সাম্পল, স্বলগ্নক হবে না হলে অলগ্নক হবে। কারেক্ট অ্যান্সার কি এখানে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, অলগ্নক পদ, কারণ এখানে সাথে কোনো কিছু যুক্ত হয়নি, লগ্নক যুক্ত হয়নি। যদি লগ্নক যুক্ত হতো তাহলে এটাকে আমি স্বলগ্নক বলতাম, কিন্তু এখানে কোনো লগ্নক যুক্ত হয়নি। 16 নম্বর প্রশ্ন, পদ প্রধানত কত প্রকার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পদ প্রধানত কত প্রকার? এখানে যদি বলতো পদ কত প্রকার, তাহলে হয়তো তুমি উত্তর দিতে 5 প্রকার, কিন্তু এখানে যেহেতু বলছে পদ প্রধানত কত প্রকার, তার মানে হচ্ছে অব্যয় পদ আর সব্যয় পদ। কত প্রকার হলো তাহলে? 2 প্রকার। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, 2 প্রকার। ওকে, পরের প্রশ্ন 17 নম্বর, অর্থ নেই কিন্তু অর্থের দোতনা তৈরি করে। এরকম কোন শব্দ বা শব্দগুচ্ছ বা শব্দাংশ আছে যারা এই কাজটা করে? তোমরা যখন একটু বড় হবা, এইচএসসিতে উঠবা, আমার এবং ফার্সিম ভাইয়ের কাছে পড়বা, তখন দেখবা আমরা তোমাদেরকে যখন উপসর্গ পড়াচ্ছি তখন একটা কথা বলছি, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। অর্থবাচকতা নেই কিন্তু কি আছে? কিন্তু অর্থ দ্যোতকতা আছে। ওকে, সো আমরা যদি দেখি অর্থ নেই কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করে, কি অনুসর্গ হবে না উপসর্গ? ইয়াস, উপসর্গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফর এক্সাম্পল আমি যদি বলি কিরকম, যেমন বহমান, একটা শব্দ আমি যদি লিখি বহমান, এখন এর আগে যদি আরেকটা শব্দাংশ বসাই সেটা হচ্ছে প্রো, তাহলে কি হলো? প্রবহমান। এই প্রো এর আলাদা কিন্তু কোনো অর্থ নাই। এই প্রো কি করেছে? এই প্রো বহমানের আগে বসে নতুন ধরনের একটা অর্থ তৈরির চেষ্টা করছে, এই জন্য এটাকে আমরা বলছি উপসর্গ, কারণ এর নিজের কোনো অর্থ নাই কিন্তু এটা অন্যের অর্থ তৈরি করার চেষ্টা করে। কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, উপসর্গ। পরের প্রশ্ন দেখি, বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কতটি? ঢাকা বোর্ডে 24 সালে এসেছে, এটা একটু তোমাদেরকে বুঝাই। বাংলা উপসর্গ কয়টা? বাংলা একদম সরাসরি বাংলা উপসর্গ হচ্ছে 21টা। বাংলা উপসর্গের সংখ্যা হচ্ছে 21টা। এটা ছোটবেলায় আমি ভুলে যেতাম সংখ্যাটা মনে রাখার খুবই সহজ উপায় আছে, সেটা হচ্ছে বাংলা ভাষার সাথে 21শে ফেব্রুয়ারির অনেক অঙ্গাঙ্গী একটা সম্পর্ক আছে। এইভাবে আমি মনে রাখতাম যে 21 বাংলার খুব কাছাকাছি একটা সংখ্যা, এই কারণে বাংলা উপসর্গের সংখ্যা কয়টা খুব সহজে মনে রাখতে পারতাম এই নিনজা টেকনিক দিয়ে। বাংলা উপসর্গের সংখ্যা হচ্ছে 21টা। তৎসম উপসর্গ আছে, আরেক ধরনের উপসর্গ হচ্ছে তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গও বলা হয় এটাকে। তৎসম বা সংস্কৃত উপসর্গের সংখ্যা হচ্ছে 20টা। তাহলে কয়টা হলো? 20 আর 21 হলো হচ্ছে 41টা। আরও আছে কিছু উপসর্গ বিদেশি, যেটা নাম্বার ফিক্স না। কেন নাম্বার ফিক্স না? কারণ বিদেশি বিভিন্ন ভাষা থেকে বিভিন্ন উপসর্গ তো আসতেই থাকে, এটাকে আসলে লিমিট করা যায় না, বাট অ্যাটলিস্ট মানে 10+ তো হবেই, 10+ তো হবেই। তাহলে সব মিলিয়ে কত হলো? সব মিলিয়ে হলো 20, 21, 41 আর 10+ যদি হয় 50+, একদম সহজ হিসাবে বলতে পারি 50-এর বেশি। এইবার অপশনগুলো যদি দেখি, শতাধিক, শতাধিক মানে কি? 100+, অর্ধ শতাধিক 50+, সহস্রাধিক 1000+, অর্ধ সহস্রাধিক 500+। দেখেছো? তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হবে কি মনে হয়? সঠিক উত্তর হবে হচ্ছে অর্ধ শতাধিক মানে 50+। দেখেছো, প্রশ্ন কিন্তু খুব কঠিন না, একটু একটু মাথায় বুদ্ধিটা একটু খাটাতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্ধ শতাধিক। 19 নম্বর প্রশ্ন, উপসর্গের কাজ কি? অসংখ্য বার বিভিন্ন বোর্ডে এসেছে এই প্রশ্নটা। উপসর্গ বর্ণ সংস্করণ, জ্যোতি সংস্থাপন, নতুন অর্থবোধক শব্দ গঠন, নাকি ভাবের পার্থক্য তৈরি করা? সঠিক উত্তর মাত্রই বললাম,
সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নতুন অর্থবোধক শব্দ গঠন করা, নতুন অর্থবোধক শব্দ গঠন করা। ওকে, পরের প্রশ্ন 20 নাম্বার, শব্দের আদিতে বসে, আদিতে মানে কি, আদি মানে হচ্ছে শুরুতে, শব্দের শুরুতে শব্দের আদিতে বা শুরুতে বসে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে অনুসর্গ, কর্মপ্রবচনীয়, উপসর্গ নাকি প্রত্যয়। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উপসর্গ। অনুসর্গের আরেকটা নাম হচ্ছে কর্মপ্রবচনীয়, এটা একটু মাথায় রাখো। অনুসর্গের আরেকটা নাম হচ্ছে কর্মপ্রবচনীয়, আর অনুসর্গ শব্দের পরে বসে এবং শব্দের সাথে এটা যুক্ত হয় না, শব্দ থেকে আলাদা হয়ে এটা বসে। 21 নম্বর প্রশ্ন, আই প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি? দেখি তো, পাকড়াও, এটা কিন্তু পাকড়াই না, দেখেছো, এটা কিন্তু পাকড়াই না, তাই এটা হবে না। ডুবন্ত, এটা তো ডুবাই না, যদি ডুবাই হতো তাহলে বুঝতাম। এই যে দেখো ঢাকাই, ঢাকা কিভাবে হলো? ঢাকা, মনে করো ঢাক যোগ আই, এভাবে বলতে পারি ঢাকাই। চাইলে তুমি ঢাকা যোগ আই এভাবে বলতে পারো। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, ঢাকাই। 22 নম্বর প্রশ্ন, ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? ধাতু মানে কি? ধাতু হচ্ছে ক্রিয়ামূল, মানে ক্রিয়ার যে মূল অংশটা, একটু আগে কিভাবে বের করতে হয় সেটাও দেখিয়েছি। ধাতুর মূল অংশ হচ্ছে ক্রিয়ামূল। এই ক্রিয়ামূল শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্যটা আসলে কি? রাজশাহী বোর্ডে 2000 সালে, 92 সালে, অর্থাৎ তোমাদের জন্মের অনেক আগে এসেছে। কুমিল্লা বোর্ডে 8 সালে, বরিশাল বোর্ডে 1 সালে এসেছে। ভাষা সংক্ষেপণ ক, খ হচ্ছে শব্দের মিলন, গ হচ্ছে নতুন শব্দ গঠন এবং ঘ হচ্ছে বাক্যে অলঙ্করণ। সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ নতুন শব্দ গঠন করা, নতুন শব্দ গঠন করা। 23 নম্বর প্রশ্ন, 40 শব্দটির প্রকৃতি ও প্রত্যয়, এটা অনুশীলনের প্রশ্ন, বোর্ডেও এসেছে একাধিকবার, দেখে নেই কোনটা সঠিক উত্তর হবে। চল যোগ স্নু, চল যোগ ইষ্ণু, হ্যাঁ এটা তো কারেক্ট, কিন্তু এখানে একটা দীর্ঘই দেওয়া আছে, এটা তো দীর্ঘই দিয়ে না, এটা তো রস্বই দিয়ে। দেখি তো, এই যে পরের অপশনটা দেখো, চল যোগ ইষ্ণু, তাহলে এটা দুইটা পার্টি ঠিক আছে। দিস শুড বি দ্য কারেক্ট অ্যান্সার, চল যোগ ইষ্ণু 40, চল যোগ ইষ্ণু 40 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 24 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রকৃতি প্রত্যয়ের বিশ্লেষণটি সঠিক? সিলেট বোর্ডে 23 সালে এসেছে, একেবারে বইয়ের প্রশ্ন, বইয়ের নেওয়া এক্সাম্পল থেকে প্রশ্ন। চল যোগ ইষ্ণু, এটা হবে না, কারণ হচ্ছে এখানে দীর্ঘই দেওয়া আছে। পঠ যোগ ইত, এটাও হবে না, দীর্ঘই দেওয়া আছে। ভাজ যোগ ই, এইখানে যদি দীর্ঘই হয়, এখানে তো এটা ভাজি এরকম হওয়ার কথা ছিল, এটাও যেহেতু হবে না, তো কোনোটাই যদি না হয় তাহলে তো এটা হবে শিওর। তারপরে দেখে নেই, মিশর ঠিক আছে, ইও ঠিক আছে। কেন? কারণ এখানে দীর্ঘই আছে, এখানেও দীর্ঘই আছে। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মিশর যোগ ইও, মিশো রিও। ওকে, পরের প্রশ্ন 25 নাম্বার, সমাস মূলত কত প্রকার? যদি মূলত না দিত তাহলে হয়তো 6 প্রকার হতো, কিন্তু এখানে যেহেতু মূলত দিয়েছে, সমাস মূলত কত প্রকার? সমাস মূলত হচ্ছে 4 প্রকার। দেখি অপশনে কি কি আছে, 5, 4, 6, 3, এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 4 প্রকার। আবারও বলছি, যখন আমি ছোট ছিলাম, আমি নিজে যখন সমাস পড়তাম, তারপর আমি যখন সমাস পড়ানো শুরু করেছি, তখনও ইভেন সমাসকে 6 প্রকারই বলা হতো, কিন্তু রিসেন্ট ইয়ারে এসে সকল বোর্ড বইয়ে এই পরিবর্তনটা আনা হয়েছে। সমাস এখন মূলত কয় প্রকার বলা হয়? মূলত 4 প্রকার বলা হচ্ছে। সো এইটা আমরা খুব খেয়াল করে মাথায় রাখবো, সমাস 4 প্রকার। 26 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ডে 4 সালে এসেছে, কুমিল্লা বোর্ডে 99 সালে এসেছে। প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? প্রত্যেক পদ। আচ্ছা, এইটা যদি তোমাদেরকে একটু নিনজা টেকনিক দিয়ে মনে রাখা শেখাই, সেটা হচ্ছে দ্বন্দ্ব মানে কি আমরা জানি, দ্বন্দ্ব। দ্বন্দ্বর আসলে দুইটা মিনিং আছে। দ্বন্দ্বের একটা মিনিং হচ্ছে মিলন, আরেকটা মিনিং হচ্ছে গ্যাঞ্জাম। তো একটু যদি দেখি, মানে বিরোধ আর কি, বিরোধ। এই বিরোধ মানে কি আসলে? এই বিরোধ মানে হচ্ছে, মানে এই দ্বন্দ্ব মানে হচ্ছে মারামারি, তাই তো? সিম্পলি বুঝো, এই দ্বন্দ্ব মানে হচ্ছে মারামারি। মারামারি মানে কি? মারামারি মানে হচ্ছে কনফ্লিক্ট। ওকে, কনফ্লিক্ট, ভালো কথা। এখন ঘটনা হচ্ছে, এই কনফ্লিক্টের ব্যাপারটা তখনই হয়, মারামারি তখনই হয় যখন দুইটা পক্ষ থাকে এবং দুইটা পক্ষেরই শক্তি সামর্থ্য সমান থাকে। ফর এক্সাম্পল, ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকরা, তারা যেহেতু সমানে সমান, তারা মনে করো মারামারি করছে, কিংবা মনে করো ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষ মিলে মারামারি করছে। তাহলে দেখো, দুইটা পক্ষই সমান সমান এবং দুই পক্ষ মিলে যেটা করছে সেটা হচ্ছে একটা মারামারি, কনফ্লিক্ট, দ্বন্দ্ব বা গ্যাঞ্জাম। কিন্তু মনে করো তোমার সকল বন্ধুরা মিলে
তুমি পরীক্ষায় কেন তাদেরকে উত্তর দেখাও নাই, এই জন্য সবাই মিলে মনে করো তোমাকে মারছে, এটা তো মারামারি হচ্ছে না, এটা একপাক্ষিক মাইর হচ্ছে। তোমাকে সবাই মিলে মনে করো গণধুলাই দিচ্ছে, এটা তো আসলে একপাক্ষিক মাইর, এটা মারামারি না। তাহলে মারামারি হওয়া মানে কি? মারামারি মানে হচ্ছে দুইটা পক্ষ থাকবে এবং দুইটা পক্ষেরই শক্তি সামর্থ্য সেম থাকবে। এই নিনজা টেকনিকটা কাজে লাগালে তুমি দেখবা যে প্রত্যেক পদ, এখানে প্রত্যেক পদ কি কি? প্রত্যেক পদ বলতে বোঝাচ্ছে পূর্বপদ এবং পরপদ। পূর্বপদ ও পরপদের অর্থ প্রধান, পূর্বপদের অর্থ প্রধান, পরপদের অর্থ প্রধান। অর্থাৎ মনে করো এরকম, যদি মা বাবা বা খাতা কলম, পড়া লেখা, এখানে দুইটা পূর্বপদ এবং পরপদ দুই পদের অর্থের প্রাধান্য সেম, সমান সমান যখন হয় তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি হচ্ছে আমরা দ্বন্দ্ব সমাস। কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, দ্বন্দ্ব সমাস। ওকে, সমাস নিয়ে আরো যদি সমস্যা থাকে আমাদের এসএসসি 26 সুপার স্টুডেন্টস টেনেমেন্টস গ্রুপে এই একদিনের মধ্যে তোমাদের যত প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমি এবং তোমাদের ফারসিম ভাইয়া। ইনশাল্লাহ তোমাদের সকল সমস্যা পরীক্ষার আগে আমরা সলভ করেই তোমাদেরকে পরীক্ষায় 100% প্রিপেয়ার করে পাঠাবো। 26 নাম্বার সলভ করলাম। 27 নাম্বার যদি দেখি, কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টিরই অর্থের প্রাধান্য থাকে? মাত্রই সলভ করলাম, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। অপশন দেখাও লাগবে না, কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, দ্বন্দ্ব সমাস। 28 নম্বর প্রশ্ন, জমা খরচ কোন শব্দযোগে দ্বন্দ্ব সমাস? তার মানে বুঝতেই পারছো বোর্ড প্রশ্নকর্তাদের কিন্তু খুবই প্রিয় একটা সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখান থেকে বারবার প্রশ্ন আসছে। জমা খরচ, দেখো এখানে জমা মানে কি? কোনো কিছু জমা করা, আর খরচ মানে কি? সেটাকে স্পেন্ড করে ফেলা বা টাকাটা উড়িয়ে ফেলা, টাকাটা খরচ করে ফেলা। তার মানে দুইটা বিপরীতার্থক শব্দ বোঝাচ্ছে না, তার মানে দুইটা কিন্তু সেম না, দুইটা ডিফারেন্ট। তাহলে দেখি তো, সমার্থক হবে না, বিরোধার্থক আচ্ছা দাগায় রাখি, বিপরীতার্থক এটাও দাগায় রাখি, মিলনার্থক এটাও হবে না। আমার কাছে মনে হয় এটা কি হবে? এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, বিপরীতার্থক। কেন? কারণ জমার বিপরীত হচ্ছে খরচ, খরচের বিপরীত হচ্ছে জমা, বিপরীত শব্দযুক্ত হয়ে দ্বন্দ্ব সমাস গঠিত হয়েছে। 29 নম্বর প্রশ্ন, এতবার বোর্ডে এসেছে যে বলে শেষ করা যাবে না, বলতে গেলে দেখা যাবে যে পরের পরীক্ষাটাই হয়ে গেছে। সো এইটা যদি একটু দেখি, উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়? উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়? বলে ফেলো তো, কয়টি ভাগে ভাগ করা যায়? আমার মনে হয় তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এরকম মনে হয় ভাগে ভাগ করা যায়। তোমাদের কি মনে হয়? তোমরাও কিন্তু একটু কমেন্টে লিখে জানাতে পারো। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, অর্থাৎ 4টি। যেটা আমি বললাম সেটার সাথে যদি তুমি এগ্রি করো যে হ্যাঁ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, সেটাও আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। 30 নম্বর প্রশ্ন, এরপরে তোমাদের ফারসিম ভাই আসছে প্রশ্ন সলভ নিয়ে। সো দেখি, যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে, যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে, তার মানে যেই শব্দগুলো বাংলা ভাষায় পরিবর্তন হয় নাই, যেই শব্দগুলো বাংলা ভাষায় পরিবর্তন হয় নাই সেগুলোকে কি বলে? এটা যদি একটু তোমাদেরকে দেখাই, যে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে একটা অনেক লম্বা সময় ধরে মনে করা হতো যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে আসলে সংস্কৃত ভাষা থেকে। এটা আসলে না, পরবর্তীতে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং অন্যান্য যারা ভাষাতত্ত্ববিদ তারা এই ব্যাপারটা আবিষ্কার করে দেখিয়েছেন যে না, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে আসলে পূর্ব মাগধী প্রাকৃত থেকে। সো তারপরেও বাংলা ভাষায় কিন্তু সংস্কৃত ভাষা থেকে অনেক কিছু আমরা সরাসরি গ্রহণ করেছি, কোনো ধরনের কোনো পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন করা ছাড়াই। তো এই কারণে সংস্কৃত থেকে যেই শব্দগুলো সরাসরি আমরা গ্রহণ করেছি সেগুলোকে একটা নামে ডাকা হয়, সেটার নাম কি জানো? সেটার নাম হচ্ছে তৎসম। তৎসমের অর্থ কি? তৎসম অর্থ হচ্ছে তার, তৎসম মানে কি? তার সমান। কার সমান? কার সমান? তৎসম হচ্ছে সংস্কৃত ভাষার সমান। অর্থাৎ সংস্কৃত ভাষায় যেই শব্দগুলো যেভাবে ছিল হুবহু সেই শব্দগুলোকে আমরা যদি বাংলা ভাষায় গ্রহণ করে থাকি তাহলে সেগুলোকে আমরা বলছি তৎসম শব্দ। এগুলোকে তোমরা সংস্কৃত শব্দ বলতে পারো, কারণ এটা সংস্কৃত ভাষায় যেমন রূপ ছিল বাংলা ভাষায় এটাকে আমরা একই রূপে ব্যবহার করি। আর যদি একটুখানি পরিবর্তন হয় তৎসম থেকে বাংলা ভাষায় গ্রহণ করার ক্ষেত্রে, তখন সেটাকে আমরা তদ্ভব নাম দিয়েছি। প্রশ্নটা দেখে নিই। প্রশ্ন হচ্ছে যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে বা কোনো ধরনের পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ছাড়াই এসেছে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোর কারেক্ট আনসার হচ্ছে তৎসম শব্দ। সো 30টা এমসিকিউ সলভ করে ফেললাম। তোমরা একটু কমেন্টে লিখে জানাও এই প্রথম 30টার মধ্যে কার কয়টা এমসিকিউ হয়েছে। আমি এখন ডেকে নিব তোমাদের ফারসিম ভাইয়াকে, এরপরে তোমাদের ফারসিম ভাইয়া
31 থেকে 60 নম্বর এমসিকিউ সলভ করে দিবে। ওকে, ওভার টু ইউ ফারসিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো স্টুডেন্ট, আমাদের কিন্তু ইতিমধ্যে 30টা প্রশ্ন সলভ হয়ে গেল। এবার তাহলে চলো আমরা শুরু করি 31 নম্বর প্রশ্ন থেকে। আর ইন দ্য মিন টাইম তোমরা কমেন্টে জানিয়ে দাও ফারহান ভাই যে 1 থেকে 30 নম্বর কোশ্চেন সলভ করলেন, এই 30-এর মধ্যে কে কত পেয়েছো, 25, 26, 27, 28 জানিয়ে দাও। ওকে, সো আমরা এর পরবর্তীতে কিছু জিনিস দেখব। অধ্যাদেশ কোন শব্দের উদাহরণ? তদ্ভব শব্দ, অর্ধতৎসম, তৎসম শব্দ, বিদেশি শব্দ। বাচ্চারা, তোমাদেরকে একটা ছোট্ট জিনিস একটু অ্যালাইন করে দিই এখনই, সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে কিছু উদাহরণ আছে, সে উদাহরণ প্লাস তোমাদের যে অনুশীলনীটা রয়েছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, তোমার তো অধ্যায় বলো না, পরিচ্ছেদ ভিত্তিক, এই তোমার অনুশীলনী আর হচ্ছে কি তোমাদের উদাহরণে যে সকল শব্দগুলোর নাম বলা হচ্ছে, যে কোনটা কোন শব্দ, ওই জিনিসগুলো একটু ভালো করে মেমোরাইজ করতে হবে। কারণ তোমাদের যে বোর্ড পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আগামী পরশুদিন, সেখানে কিন্তু আসলে এটার বাইরের থেকে আর কোনো প্রশ্ন আসবে না, এটা মাথায় রেখো। আর বিগত বছর প্রশ্ন আমরা সলভ করিয়ে দিচ্ছি। ওকে, তো অধ্যাদেশ কোন শব্দের উদাহরণ? ইন দ্য মিন টাইম তোমরা সবাই অ্যান্সার দিয়ে ফেলেছো, এটা হচ্ছে আমার তৎসম শব্দ। গেল, এরপর দেখি নিচের কোনটি তৎসম শব্দ, নিচের কোনগুলো তৎসম শব্দ। আমরা এই জিনিসটা বের করার একটা কিন্তু সিস্টেম রয়েছে। আমরা হলো এক অপশনগুলো দেখি, যে সকল শব্দগুলো দেখবে একটু কঠিন হচ্ছে উচ্চারণ করতে বা বানানোগুলো একটু কঠিন হচ্ছে, ওগুলোকে কিন্তু আমরা তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ এই ধরনের ক্যাটাগরাইজ করতে পারি। সো দেখি, পত্র, কেষ্ট, ডাব, সমুদ্র, তারপর খতে রয়েছে তোপর, বসুন্ধরা, নক্ষত্র, অনল, আকাশ, বৃক্ষ, গৃহ, পৃথিবী, আর ঘতে রয়েছে সূর্য, চন্দ্র, সাপ, গিন্নি। তো উত্তর দেখি, উত্তর হচ্ছে আকাশ, বৃক্ষ, গৃহ, পৃথিবী, এই যে অপশনটা রয়েছে এটা। সো আমরা এভাবে কিন্তু জিনিসটা বের করতে পারছি। এর পরপরই দেখি বিশেষ্য কয় প্রকার। আরও একটা জিনিস তোমাদেরকে কিন্তু ক্লাসের মধ্যে মধ্যে বেশ কিছু হিন্টস দিচ্ছি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। আমি একটু আগে কি বললাম? আমি একটু আগে বললাম বইয়ের মধ্যে যে উদাহরণগুলো রয়েছে, বইয়ের যে এক্সাম্পলগুলো, সেগুলো একটু ভালো করে পড়তে, নাম্বার 1। তারপর আমার অনুশীলনী ভালো করে সলভ করতে হবে, নাম্বার 2। তারপর আরেকটা জিনিস, কত প্রকার, বিশেষ্য কয় প্রকার, বিশেষণ কয় প্রকার, সর্বনাম কয় প্রকার, পদ কত প্রকার, সমাস মূলত কত প্রকার, কত প্রকার রিলেটেড কিন্তু প্রশ্ন প্রচুর আসে। তারপর ভাই একটু আগে দেখালেন যে পদ প্রধানত কয় প্রকার। প্রকার পড়তে গেলে বা 3 ধরনের জিনিস মনে রাখতে হয়, প্রধানত কয় প্রকার, মূলত কয় প্রকার, আর এমনি এমনি কয় প্রকার। সো এই যে প্রকার ভেদগুলো রয়েছে 2টি, 3টি, 4টি, 5টি, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো বিশেষ্য কয় প্রকার জাস্ট দেখো, ঢাকা বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 2004, সিলেট বোর্ড 11, বরিশাল বোর্ড 2006 এবং দিনাজপুর বোর্ড 2013 সালে এসেছিল। প্রত্যেক বছরই কিন্তু এটা গ্যাপে এই প্রশ্নটা আসছিল। তো এটার যে অ্যান্সারটা বিশেষ্য হলো কত প্রকার, ইতিমধ্যে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। গেল, দ্যাটস ইট। সো আমাদের পরবর্তী যে পয়েন্টারটা, জাতি বিশেষ্য নয় কোনটি, অর্থাৎ জাতি বিশেষ্য। সো আমার আসলে জাতি বিশেষ্য দিয়ে কি বোঝানো হচ্ছে, যেটা দিয়ে কোনো কিছু জাত বোঝানো হবে। ওকে, ফর অ্যান এক্সাম্পল, গোলাপ ফুল। আমি যদি গোলাপ বলি, এটা কিন্তু জাতি বিশেষের মধ্যে পড়ছে না, বাট যখন আমি বলবো ফুল, শুধু ফুল বলছি, তখন এটা কিন্তু আমার জাতি বিশেষের মধ্যে হলো গিয়ে পড়বে। সো এই জায়গা থেকে দেখো, সজল, এটা আসলে তোমার একটা ব্যক্তির নাম হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে তোমার এটা হচ্ছে গিয়ে আমার জাতি বিশেষ্যর নাম। আমি যদি ফুলের দিকে তাকাই, ফুল দিয়ে গোলাপ, শাপলা, রজনীগন্ধা, বেলি সব বোঝাচ্ছ। ফল দিয়ে আম, জাম, কাঁঠাল সব বোঝাচ্ছ। গরু দিয়ে দেশি গরু, বিদেশি গরু, অস্ট্রেলিয়ান গরু, ইন্ডিয়ান গরু সব বোঝাচ্ছ। বাট তুমি যখন সজল বলছো, এটা কিন্তু একটা ব্যক্তির নাম হয়ে যাচ্ছে, এটা তার মানে নাম বিশেষের ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। গেল 35। তিতাস একটি নদীর নাম। এই বাক্যে নদী কোন প্রকার বিশেষ্য? নামবাচক, বস্তুবাচক, জাতিবাচক, নাকি সমষ্টিবাচক? আমরা কিন্তু ইতিমধ্যে জিনিসটা পড়ে আসছি, আমরা কিন্তু নামবাচক আর জাতিবাচকের মধ্যে এখন পার্থক্য করতে পারি। তো অবভিয়াসলি এটা উত্তর জাতিবাচক হবে, কারণ আমি যদি শুধু নদী বলি এটা হবে জাতিবাচক। যদি আমি বলি কর্ণফুলী নদী, পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, তিতাস নদী, যখন আমি এরকম নাম নিয়ে আসতেছি, এটা কিন্তু নামবাচকের দিকে চলে যাবে। বাট শুধু যখন আমি নদী বলবো, জাস্ট নদী বা জাস্ট রিভার, তখন এটা আমার হচ্ছে জাতিবাচক বিশেষ্য। সৃষ্টি নামের উদাহরণ কোনটা? জিনিসটা খুব মজার। সাপোজ তুমি একটা বই লিখলা, তুমি সেই বইটার নাম লিখলা যে এসএসসি পাস, তুমি এরকম একটা বই লিখলা।
সো তোমার যে বইয়ের নামটা এসএসসি পাস, এটা কিন্তু তুমি সৃষ্টি করেছো। তোমার এখন এই অপশনগুলো দেখে বুঝতে হবে এখানে কোনটা সৃষ্টি নাম হতে পারে। সো দেখতে পাচ্ছি যে এখানে তোমার ঢাকা, ঢাকা তো একটা তোমার জায়গার নাম বা রাজধানীর নাম বাংলাদেশে, এটা হচ্ছে না। হিমালয়, এটাও হওয়ার কথা না। রমজান, এটা তো একটা মাসের নাম, এটাও হচ্ছে না। তার মানে রইল বাকি খ, সঞ্চিতা, এটা একটা বইয়ের নাম। ওকে, সো বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয়, ফর এন এক্সাম্পল এরকম একটা যদি তোমার প্রশ্ন আসে, ফার্সিম বাংলা পড়ায়। এখন এই ফার্সিমের পরিবর্তে আমি অন্য কোনো কিছু লিখবো সে বাংলা পড়ায়, তাহলে বিশেষ্যের পরিবর্তে কি ইউজ করলাম, একটা সর্বনাম ব্যবহার করলাম। অর্থাৎ বিশেষ্যকে আমি রিপ্লেস করে কোনো প্রকার সর্বনাম ব্যবহার করতে পারছি। এটা একদম ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, কারণ এটাতে আসলে ভুলই হওয়ার কথা না। চলে যাই 38 নম্বরে, বিশেষ্যের মতো সর্বনামের সঙ্গেও কি যুক্ত হয়, অর্থাৎ বিশেষ্যের সাথে এমন একটা জিনিস যুক্ত হয় যেটা সর্বনামের সঙ্গে যুক্ত হচ্ছে। অপশন, বিভক্তি ও সমাস, বিভক্তি ও নির্দেশক, নির্দেশক ও কারক, কারক ও বচন। তো বিশেষ্যের মতো সর্বনামের সঙ্গে কি যুক্ত হয়, অ্যান্সার হচ্ছে বিভক্তি ও নির্দেশক। আচ্ছা, আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই। সাপোজ রাহাত, আমি যদি রাহাত এই শব্দটা নেই, কোনো একটা ব্যক্তির নাম বোঝাচ্ছি, তার মানে এটা বিশেষ্য হচ্ছে। আরেকটা কি সর্বনাম, সর্বনাম কি বোঝাচ্ছি আমি, সে। ফর এন এক্সাম্পল, একটা সেকেন্ড, শের বানানটা একটু ঠিক করে ফেলি, সে। ফর এন এক্সাম্পল জিনিসটা কি হচ্ছে, বিভক্তি ও নির্দেশন। সো আমরা জানি যে র এর এগুলা বিভক্তির উদাহরণের মধ্যে পড়ছে। আমি যদি রাহাতের সাথে যুক্ত করি, রাহাতের বইটা দাও, দেখো রাহাত যোগ এর, তার মানে আমার কিন্তু এরটা চলে আসতেছে, যেটা ইভেনচুয়ালি একটা বিভক্তি। ওকে, আবার যদি বলি নির্দেশক করে, রাহাতকে বইটা দাও, যে কেটা যদি আমি নিয়ে আসতেছি, এক্ষেত্রে এটা কিন্তু বিভক্তির মধ্যে চলে আসছে। একইভাবে সে, এটাকে আমরা পরিবর্তন করে বলতে পারি তার বইটা দাও। সো এভাবে কিন্তু আমরা এই যে বিশেষ্যের সাথেও বিভক্তিকে সংযুক্ত করতে পারছি, সে বা সর্বনামের সাথেও বিভক্তি ও নির্দেশককে সংযুক্ত করতে পারছি। এরপর থেকে 39, ব্যক্তিবাচক সর্বনাম কত ধরনের। আমি বারবার বলছিলাম তোমাদের যে প্রকারভেদের বিষয়টা রয়েছে, এটা বাবারা একটু ভালো করে পড়তে হবে। তুমি যদি এই জিনিসটা মিস আউট করে ফেলো তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এটা মাথায় রাখবো, বইয়ের থেকে ডিরেক্ট প্রশ্ন, এগুলো থেকে আর কোনো সমস্যা নাই। সো ব্যক্তিবাচক সর্বনাম কত প্রকার, অ্যান্সার হচ্ছে তোমার খ, 3 প্রকার। বক্তা পক্ষের সর্বনামের উদাহরণ কোনটা, এটা তুমি উত্তর দাও। এফাকে তোমাদের একটা কথা বলি, বাংলা দ্বিতীয় পত্র এমন একটা সাবজেক্ট যেখানে বিগত বছরের প্রশ্নের পাশাপাশি অনুশীলনী প্রশ্ন এবং হচ্ছে তোমাদের যে বইয়ের ভিতরে যে এক্সাম্পলগুলো রয়েছে, এক্সাম্পল, এই তিনটা জিনিস, অর্থাৎ লাস্ট ইয়ারের বোর্ড কোশ্চেন, অনুশীলনীর প্রশ্ন আর বইয়ের ভিতরে এক্সাম্পল, এগুলো যারা যারা সলভ করবা তাদের শতভাগ আসলে কমন আসে। এবং এরকম একটা জায়গা থেকে আমাদের এন্টার স্লাইডগুলো কিন্তু এই তিনটা জিনিসের উপরে বেস করে তৈরি করা হয়েছে। তো আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ যারা যারা ঠিকঠাক মতো প্র্যাকটিস করবা তারা পরীক্ষার হলে আল্লাহর ইচ্ছা থাকলে কমন পেয়ে যাবা। তো বক্তা পক্ষের সর্বনাম খুবই সিম্পল, আমাকে, আমি কথা বলছি, আমি বক্তা, আমি বললাম আমাকে ভাত দাও, তো কথাটা তো আমিই বলছি, আমার মুখ দিয়ে নিঃসৃত হচ্ছে। তাই এরকম একটা জায়গা থেকে যদি হলো আমি চিন্তা করি, আমাদের জিনিসটা কি হবে, আমাকে, এটা কি হচ্ছে আমার এটা হচ্ছে গিয়ে আমার বক্তা পক্ষের সর্বনামের উদাহরণ গেল। এই দিনে সেই সময়, এই সেই কোন বিশেষণ, এই যে এই দিনে সেই সময়, এখানে এই আসে কোন বিশেষণ, নির্দিষ্টতা জ্ঞাপক, প্রশ্নবাচক, পরিমাণবাচক নাকি বর্ণবাচক, খুবই সিম্পল, এই দিনে। ফর এন এক্সাম্পল আমি হচ্ছে বললাম গত বছর সেই 19 তারিখে আমি, না 21 তারিখ, তোমাদের 21 তারিখে পরীক্ষা দিলে, তোমরা সাপোজ 2027 সালে চলে গেছো, তোমরা বলছো গত বছর এপ্রিল মাসের সেই 21 তারিখে আমরা পরীক্ষা দিয়েছি এসএসসি, তার মানে তুমি নির্দিষ্ট করে দিচ্ছ এই জায়গা থেকে, এই দিনে বা এই সেই, এগুলো কি হচ্ছে আমার নির্দিষ্টতাবাচক গেল। এর প্রতি খুব ভালো খবর, খুব ভালো খবর, ভালো তো বিশেষণটা আমরা বুঝতেই পারছি, তার আগে আমার আবার খুব যুক্ত করা হয়েছে। খুব ভালো খবর, এখানে খুব কোন বিশেষণ ধর্ম, অবভিয়াসলি ভাববাচক, অর্থাৎ আমার ভালোটা কীরকম, ভালোর ভাবটা কীরকম সেটা বোঝানো হচ্ছে, মানে গুডের উপরে গেছে, বেস্ট হয়েছে, বেস্ট নিউজ, গুড নিউজটা বেস্ট নিউজ হয়েছে। তো এই জায়গা থেকে ট্রান্সলেট হচ্ছে কি আমার ভাববাচক। আগায় সামনের দিকে, গাড়িটা বেশ জোরে চলছে, এখানে বেশ দিয়ে কি বোঝানো হচ্ছে, ভাববাচক বিশেষণ,
প্রশ্নবাচক বিশেষণ, নির্দিষ্টতা জ্ঞাপক নাকি উপাদানবাচক। গাড়িটা বেশ জোরে চলছে, আগের মতোই এখানে জোরে চলছে, চলার অবস্থাটা কি জোরে বা দ্রুত। জোরের আগে কি লাগিয়েছি বেশ, তার মানে যে বিশেষণটা রয়েছে তার উপরে আমি আরো হলো ফোর্স দিচ্ছি, তাই এরকম একটা জায়গা থেকে এখানে হবে এটা ভাববাচক বিশেষণ। এবার থেকে লোকটা পাগল, অবভিয়াসলি কোন একটা লোকের অবস্থা বোঝাচ্ছি, তো এই জায়গা থেকে এটা হচ্ছে কি আমার বিধেয় বিশেষণ। আচ্ছা, এরপর দেখি পরবর্তীতে কুমিল্লা বোর্ড 23 আসা প্রশ্ন। কুমিল্লাবাসী যারা যারা রয়েছে প্রশ্নের দিকে তাকাও, দেখা যাবে তোমাদের কাছে হয়তো 26 সালের প্রশ্ন চলে আসছে। সো ক্রিয়ার যে প্রথম অংশটা রয়েছে, যে ক্রিয়া, অলরেডি ফারহান ভাই কিন্তু তার পার্টে এই প্রকৃতি প্রত্যয় পড়াতে নিয়ে জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করেছেন। ক্রিয়ার যে প্রথম অংশ তাকে কি বলে? ক্রিয়া বিভক্তি, ধাতু, শব্দমূল নাকি শব্দ? তো এটার অ্যান্সারটা হচ্ছে মূলত ধাতু, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখি ভূত, এটা ভূত না বা ঘোষ না, ভূত। তারপর হচ্ছে কি ভাবি, শর্ত। কোন ক্রিয়ার উদাহরণ, কোন ক্রিয়ার মধ্যে আমার এই যে তিনটা জিনিস রয়েছে, এই তিনটা থেকে আসলে মানে এক্সাম্পল আসে? অকর্মক, অসমাপিকা, যৌগিক নাকি প্রযোজক ক্রিয়া? সো ময়মনসিংহ বোর্ড 2024 আসাটা হলো প্রশ্ন। এখান থেকে যদি আমরা চিন্তা করি, এটার আনসার হচ্ছে আমার অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এরপর দেখি নিচের কোন বাক্যটির ক্রিয়া হচ্ছে গিয়ে সকর্মক? সন্ধ্যা হলো, সে বই পড়ছে, আকাশে চাঁদ যেন মাটিতে নেমেছে, শিশুটি কাঁদছে। এখানে তোমার কোন বাক্যটির ক্রিয়া হচ্ছে গিয়ে সকর্মক? সন্ধ্যা হলো, সে বই পড়ছে, আকাশে যেন চাঁদ মাটিতে নেমেছে, সে শিশুটি কাঁদছে। এই প্রশ্নটা সিলেট বোর্ড 2022 সালে হলো আসছিল এবং যশোর বোর্ড 2007 সালে এসেছিল। ঠিক আছে, ওকে। তো এটার অ্যান্সার হচ্ছে কি সে বই পড়ছে, অর্থাৎ বই পড়ার যে কথাটা বলা হচ্ছে এই জায়গা থেকে এটা সকর্মক ক্রিয়া। এরপর দেখি দ্বিকর্মক ক্রিয়া রয়েছে কোন বাক্যে? তো সে ঘুমায়, তোমার হচ্ছে রমিজ বই পড়ছে, ছেলেরা মাঠে খেলছে, শিক্ষক ছাত্রকে বই দিলেন। এখানে তোমার দ্বিকর্মক কথা বলা হচ্ছে, নিচের কোনটি দ্বিকর্মক ক্রিয়া রয়েছে? ওকে, আমি যদি এই প্রশ্নটা দেখি, এই প্রশ্নটা হলো আসছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালে এবং হচ্ছে তোমাদের বইয়ের মধ্যেও কিন্তু এই জিনিসটা হলো রয়েছে। ওকে, এটা হচ্ছে দেখো, শিক্ষক ছাত্রকে বই দিলেন, অর্থাৎ শিক্ষক দিলেন, কি দিলেন? বই দিলেন। তো এই জায়গা থেকে এটা হচ্ছে কি আমার দ্বিকর্মক ক্রিয়া। এরপর আবার কিন্তু তোমাদের প্রকারভেদের বিষয়টা চলে আসতেছে। কি চলে আসছে বাচ্চারা? প্রকারভেদ। একটু মাথায় রাখবেন, বারবার কিন্তু আসতেছে। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে আসলে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে নাকি 5 ভাগে? ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? এটার অ্যান্সার হচ্ছে কি তোমার 2 ভাগে। একটা জিনিস একটু মাথায় রেখো, এখানে কিন্তু বলেছে গঠন বিবেচনায়। আমরা প্রকারভেদ পড়ার সময় কয়েকটা জিনিস মাথায় রাখবো। নাম্বার 1, মূলত কয় প্রকার? নাম্বার 2, প্রধানত কয় প্রকার? নাম্বার 3, এমনি এমনি জাস্ট কত প্রকার, সেটা হলে কি হবে? আর হচ্ছে কি তোমার নাম্বার 4, বিবেচনা বোধে কয় প্রকার? বলতে পারে গঠনগতভাবে কয় প্রকার, ভাবগতভাবে কয় প্রকার, আক্ষরিকভাবে কয় প্রকার, এই টাইপের কিন্তু কিছু জিনিসপত্র আসে যেটা আমাদের বইয়ের মধ্যে ইনজেক্টেড আছে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর দেখি টিপ টিপ বৃষ্টি পড়ছে, এই বাক্যে টিপ টিপ আসলে কোন ধরনের ক্রিয়া বিশেষণ? কালবাচক, ধরনবাচক, স্থানবাচক নাকি নেতিবাচক? দেখো, বৃষ্টির যে ধরনটা, বৃষ্টির যে হলো টাইপটা, সে টাইপটা বলা হয়েছে যে গুড়া গুড়া বৃষ্টি পড়তেছে বা টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। তাই এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, এটার অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের খ। ওকে, মিছিলটি সামনে এগিয়ে যায়, এখানে সামনে কোন ধরনের ক্রিয়া বিশেষণ? একটা জিনিস সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো এখান থেকে সামনে কোন ধরনের ক্রিয়া বিশেষণ? অ্যান্সার হবে স্থানবাচক। আমার কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় আমি এগিয়ে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি, তার মানে এটা কি হবে আমার? এটা হচ্ছে গিয়ে আমার স্থানবাচক ক্রিয়া বিশেষণ। ডান। আগে আবার দেখা যাচ্ছে স্থানবাচক, আমি কিন্তু অলরেডি জিনিসটা ব্যাখ্যা করে ফেললাম। স্থানবাচক তুমি সেন্টেন্সটা পড়ে দেখবা বা এক্সাম্পলটা পড়ে দেখবা, কারণ কোন জায়গায় আসলে স্থানকে ইন্ডিকেট করা হয়েছে, রাইট? সো যদি দেখি, যথাসময় সে হাজির হয়, আমি কি যাব? সে এখান যাবে না, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার এখানে আইডেন্টিফাই হলে করতে হবে আমাদের হচ্ছে প্লেসমেন্ট নিয়ে কথা বলা হয়েছে।
কোথায় কথা বলা হয়েছে, যেরকম তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে কোনো স্থানেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এরকম একটা জায়গা থেকে 52 এর আনসার কি হচ্ছে ডি। আগে অনুসর্গ সাধারণত কোথায় বসে, এটা দেখো অনেকগুলা বোর্ডে আসছিল, খুবই সিম্পল। উপসর্গ বসে শব্দের আগে, অনুসর্গ বসে শব্দের পরে। এই জিনিসটা মনে রাখবা। উপসর্গ দিয়ে কি বোঝানো হচ্ছে, যে জিনিসটা কিছু তোমার অর্থহীন জিনিসপত্র আসবে যেটা তোমার শব্দের আগে বসবে, এই অর্থহীন শব্দাংশগুলো শব্দের আগে বসে শব্দের অর্থ পরিবর্তন করবে। আর অনুসর্গ তোমার নিজের একটা অর্থ আছে, এটা তোমার হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট শব্দের পরে বসবে। আচ্ছা, এটা অ্যান্সার হচ্ছে গিয়ে তোমার গ গেল। এরপরে দেখি তোমার হচ্ছে গিয়ে দিয়ে পর্যন্ত। সাপোজ আমি বললাম আমাকে দিয়ে কাজটা হবে না, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্তই তার দৌরাত্ম্য। এই যে পর্যন্ত বললাম, দিয়ে বললাম, এই পর্যন্ত আর দিয়ে বেসিক্যালি কোত্থেকে আসছে, তো এটার অ্যান্সার হচ্ছে কি আমার অনুসর্গ। ঠিক আছে, ডান। আগে সাধারণত অনুসর্গগুলো কোন কোন বিভক্তিযুক্ত শব্দের পরে বসে? বাচ্চারা এই জিনিসটা একটু ভালো করে মেমোরাইজ করে রাখবা, ঠিক আছে? তার কারণ এইটা তোমাদের কিন্তু যে পরীক্ষাটা রয়েছে পরীক্ষার মধ্যে আসতে পারে। সো এটার অ্যান্সার হচ্ছে তোমার কে আর বয়শূন্য র। সো ক খ গ ঘ এর মধ্যে অপশন সঠিক হবে তোমার গ নম্বরটা। সো সাধারণত কোন অনুসর্গগুলো কোন বিভক্তিযুক্ত শব্দের পরে বসে? অ্যান্সার হচ্ছে কি গ, কে আর র। ডান। নিচের কোন বাক্যে সাধারণ অনুসর্গের প্রয়োগ রয়েছে? জিনিসপত্রের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি, যদি রোদ ওঠে তবে রওনা দেব, বসার জায়গা সময় নেই তাই যেতে হচ্ছে, কার কাছে গেলে জানা যাবে। এখানে কি বলেছে? সাধারণ অনুসর্গ, জেনারেল ওয়েতে কোনটা ব্যবহার করা হয়েছে। সো এটা অ্যাকচুয়ালি তোমার আলাদা করে ব্যাখ্যা বিশ্লেষণের কিছু নাই, এটার যে উত্তরটা তোমাদের বইয়ের মধ্যে ডিরেক্ট দেওয়া রয়েছে। অ্যান্সার হচ্ছে কার কাছে গেলে জানা যাবে। আগে দূর, এ কথা কি বলতে আছে? এখানে দূর বলতে কি বোঝানো হচ্ছে? খুবই হলো কি সিম্পল, যদি এটা অলংকার হিসাবে যুক্ত করা হয়েছে। আমি যদি সিম্পলি এই দূর শব্দটা হলো বাদ দিই এতটুকুনি চিন্তা করি, আমি বললাম যে এ কথা কি বলতে আছে, এটা দিয়ে যে ভাবটা হলো প্রকাশ করতেছে, যখন আমি দূর শব্দটা যুক্ত করতেছি তখন কিন্তু আমি একই ভাব প্রকাশ করতেছি, দূর এ কথা কি বলতে আছে। তার মানে এখানে দূর শব্দটা অতিরিক্ত একটা অলংকার হিসেবে যুক্ত হয়েছে। তাই এই জায়গা থেকে এটার অ্যান্সারটা কি হবে আবার? অ্যান্সার হবে কি গ। আগাই থাকবে, ওসব কথা থাক। বাক্যটিতে কোন ধরনের আবেগ শব্দের প্রয়োগ হয়েছে? বিরক্তি, অলংকার, সম্বোধন নাকি সিদ্ধান্ত? আমরা অনেক সময় বলি না থাক বাদ দাও, ওইসব কথা বলে হলো লাভ নাই। সো এখানেও একইভাবে ওসব কথা থাক, এটা দিয়ে আমি যে মিনিংটা হলো গিয়ে বুঝাই, যখন হচ্ছে গিয়ে তোমাদের এখান থেকে থাকবে এরকম কোনো কিছু নিয়ে আসতেছি, তার মানে এটাও অ্যাকচুয়ালি আমার একটা অলংকার হিসেবেই যুক্ত হচ্ছে। মানে থাকবে শব্দটা না যুক্ত করলেও তো প্যারা নেই, একই তো ভাব প্রকাশ করতেছি, একই তো মিনিং প্রকাশ করতেছি, বাট যোগ করছি, তার মানে এটাকে একটা অলংকার। 59, 60 পরে আবার তোমার প্রাণ ভাই চলে আসবে। জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না, এ বাক্যে কোন শব্দের ব্যবহার হয়েছে? যশোর বোর্ড 12তে আসা প্রশ্ন। অনুকার, সমুচ্চয়, অনুসর্গ নাকি আবেগ? সো এটার অ্যান্সার হচ্ছে কি তোমার আবেগ। অনেক সময় হচ্ছে কি মারা বলে না জ্বালা রে তোকে নিয়ে আর পারি না, অর্থাৎ তার কিন্তু এক ধরনের আবেগ ভাব এখানে প্রকাশ হচ্ছে। সো এই জায়গা থেকে আমরা এখানে কোন ধরনের বলতে পারি? আবেগ বলতে পারি। এরপর দেখা যাচ্ছে কি 60, নিচের কোন বাক্যে অলংকার আবেগ মনে আছে? তোমার অলংকারের ক্ষেত্রে ওই জিনিসটা মনে রাখবা, তোমার ভাবটা কি প্রকাশ হচ্ছে, ওই শব্দটা যুক্ত করলে ভাবে কোনো পরিবর্তন আসতেছে কিনা, যদি পরিবর্তন না আসে তো হবে কি আমার অলংকার। সো দেখি কোন বাক্যে অলংকার রয়েছে। বাহ চমৎকার লিখেছো, আরে তুমি আবার কখন এলে, যাগ্যে ওসব কথা থাক, বেশ তবে যাওয়াই হোক। একটু আগে বেসিক্যালি বলে আসছি, যেরকম বাহ চমৎকার লিখেছো, এখানে বাহা দিয়ে তোমার হলো আশ্চর্য প্রকাশ করা হচ্ছে। আরে তুমি আবার কখন এলে, এখানে আরে দিয়ে বোঝানো হচ্ছে আরে এত অবাক হলাম, তোমার তো আসার কথা ছিল না, ওই অ্যামাজড হওয়ার জায়গাটা বোঝানো হচ্ছে। তবে যাওয়াই যাক, বেশ
মানে সম্মতি জ্ঞাপনের বিষয়টা এখানে প্রকাশ করা হচ্ছে। বাট যাজ্ঞে এটা দিয়ে কিন্তু পরের যে সেন্টেন্সটা ওসব কথা থাক, এখানে কোনো কিছু তোমার সংযুক্ত বিযুক্ত মানে কোনো অর্থের পরিবর্তন কিছুই হচ্ছে না। তাই এই জায়গা থেকে এটা কি হচ্ছে, কেমন অলংকার আবেগ রয়েছে। তো চলে আসি 61-এ, আবার চলে গেলাম ফারহান ভাইয়ের কাছ থেকে। ভাইয়া অনেক ধন্যবাদ ফারসিমকে। সো আমি একটা প্রশ্নের আগের ব্যাখ্যাটা থেকে যদি একটু শুরু করি, যে এটাকে কেন অলংকার আবেগ বলা হচ্ছে, এটা যদি একটু বোঝাই, সেটা হচ্ছে যে দেখো, মনে করো তোমাকে একটা বিয়েতে দাওয়াত দেওয়া হয়েছে, তো তুমি ওই বিয়েটাতে অনেক অলংকার পরে গেছো, আর তোমার আরেকজন বন্ধু হয়তো বা কোনো অলংকার পরেই যায়নি, কিন্তু তাতে কিন্তু বিয়েতে তুমি গিয়েছো অথবা তোমার বন্ধু গিয়েছে কিনা এটার আউটকামে কোনো পরিবর্তনই আসে না। অর্থাৎ যেই পরিবার তোমাকে দাওয়াত দিয়েছে সে তুমি অলংকার পরে গেলেও যতটুকু খুশি হবে, অলংকার না পরে গেলেও ততটুকুই খুশি হবে। এক্স্যাক্টলি এরকমটাই যখন একটা বাক্যের ক্ষেত্রে হয়, যখন এরকম কোনো শব্দ সেটা বসলেও যখন কিছু আসে যায় না, না বসলেও যখন কিছু আসে যায় না, তখন সেটাকে অলংকার আবেগ বলে। এই কারণে দেখো এখানে যাজ্ঞে ওসব কথা থাক, আমি যদি এইটা বাদ দিয়েও দিতাম, আমি যদি সিম্পলি বলতাম ওসব কথা থাক, তাহলেও বাক্যটার অর্থ একই থাকতো। এই কারণে এখানে যে যাজ্ঞে শব্দটা, এটাকে আমরা অলংকার আবেগ বলছি। যাচ্ছি 61 নম্বর প্রশ্নে, যে প্রশ্নটা এসেছে সিলেট বোর্ডে 23 সালে এবং ময়মনসিংহ বোর্ডে 23 সালে। বিকল্প যোজকের উদাহরণ কোনটি? চা না হয় কফি খান। আমার উত্তর পেয়ে গেছি, চা না হয় কফি। বিকল্প মানে কি? বিকল্প মানে হচ্ছে অল্টারনেট। তার মানে ফারহান ভাইয়া না হয় ফারসিম ভাইয়া ক্লাস নেবে, এটাই হচ্ছে বিকল্প। বাকি অপশনগুলো না দেখলেও হচ্ছে। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, চা না হয় কফি খান। ওকে, চা না হয় কফি খান। অলরাইট, তারপর যদি একটু দেখি 62 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ডে 23, চট্টগ্রাম বোর্ডে 23, বরিশাল বোর্ডে 24 সালে এসেছে। তাকে আসতে বললাম তবু এলো না, এ বাক্যে কোন ধরনের যোজক ব্যবহার করা হয়েছে? তার মানে এক্সপেকটেশন ছিল একরকম, কিন্তু আউটকাম এসেছে আরেক রকম। তার মানে আশা এবং তার প্রতিদান মিলে নাই। তখন সেটাকে কি বলে? সাধারণ, বিরোধ, কারণ নাকি সাপেক্ষ? কারেক্ট আনসার কি হবে এখানে? সঠিক উত্তর হবে সাপেক্ষ, অপশন বি। সরি, কারেক্ট আনসার হবে হচ্ছে অপশন বি, বিরোধ। সাপেক্ষ কখন হয় সেটা একটু বলে দেই। সাপেক্ষ হয় যখন কোনো কিছু একটা হওয়ার সাপেক্ষে আরেকটা হবে। তার মানে ফর এক্সাম্পল, তুমি এলে আমি যাব, ইফ ইউ কাম আই উইল গো। তার মানে তুমি যদি আসো তাহলে আমি যাব, মানে তোমার আশার উপর আমার যাওয়াটা নির্ভরশীল, এরকম ক্ষেত্রে সাপেক্ষ হয়। আর বিরোধ কখন হয়? এই যে এক্সাম্পলটা ছিল যে তাকে আসতে বললাম তবু সে এলো না, তার মানে ওই যে যখন এক্সপেকটেশন মিসম্যাচ হয় তখন আমরা পাই হচ্ছে বিরোধ। যাচ্ছি পরের প্রশ্নতে। ওকে, কোনটি কারণ যোজকের উদাহরণ? কোনটি কারণ যোজক, মানে কারণ বুঝিয়েছে কোনটা? একটু যদি দেখি কারণ যোজক কোনটা। লাল বা নীল কলমটি আনো, তাকে আসতে বললাম তবু এলো না, বসার সময় নেই তাই যেতে হচ্ছে, যত পড়ছি ততই নতুন করে জানছি। কি হবে কারেক্ট আনসার? যত পড়ছি ততই নতুন করে জানছি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ বসার সময় নেই তাই যেতে হচ্ছে। তার মানে বসার সময় নেই, এই কারণে যেতে হচ্ছে। বসার সময় নেই এই কারণে যেতে হচ্ছে। 64 নম্বর প্রশ্ন, যতই পড়ছি ততই নতুন করে যাচ্ছি, এই বাক্যে কোন যোজকের উপস্থিতি আছে? কোন যোজক আছে? যতই পড়ছি ততই নতুন করে যাচ্ছি, এই বাক্যে কোন যোজকের উপস্থিতি আছে? কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, অর্থাৎ সাপেক্ষ যোজক। তার মানে ওই যে এইটার কারণে এটা হচ্ছে, বা এটা সাপেক্ষ, মানে এইটা হচ্ছে দেখেই, পড়ছি দেখেই নতুন করে জানছি, পড়ছি দেখেই নতুন করে জানতে পারছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো একটা জিনিস একটু বলে দেই, তোমরা যারা এখনো লাইভটা শেয়ার করো নাই তারা একটু লাইভটা শেয়ার করে ফেলো, কারণ তাহলে ক্লাসের মানে পরের পরীক্ষার আগে যখন তোমার এই ক্লাসে বিভিন্ন টপিক দেখা লাগবে, এমসিকিউগুলো রিভাইজ করা লাগবে, অথবা আমাদের প্রতিবেদনটা কোথায় খুঁজে পাবা, ভাবপ্রাম্যটা কোথায় খুঁজে পাবা, আমি যে ভিডিওতে দেখিয়েছি এইটা কিন্তু না হলে পরে খুঁজে পেতে সমস্যা হতে পারে। এই জন্য লাইভটা এখনই নিজের পার্সোনাল ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার দিয়ে রাখো, তাহলে পরবর্তীতে এটা তুমি নিজেই খুঁজে পাবা। 65 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অক্রিয় বাক্য? অক্রিয় বাক্য মানে কি? অক্রিয় বাক্য মানে হচ্ছে যেখানে ক্রিয়া নাই, যেই বাক্যটাতে ক্রিয়া নাই। যেমন আমি ভালো ছেলে, এখানে কি নাই? এখানে কোনো ক্রিয়া নেই। আমি ভালো ছেলে হই যদি বলতাম তাহলে একটা ক্রিয়া পেতাম, আমি ভালো ছেলে, এখানে কোনো ক্রিয়া নেই। এক্সাম্পল দেখি, আমার মা চাকরি করেন, তো করেন একটা ক্রিয়া, এটা হবে না। তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, এইটাও হবে না। তিনি বাংলাদেশের নাগরিক, ইয়াস দিস শুড বি দ্য কারেক্ট আনসার। রনি রাতে রুটি খায়, এটাও ক্রিয়া। তাহলে এখানে কোনটা অক্রিয় ক্রিয়া? অক্রিয় ক্রিয়া হচ্ছে অপশন সি, তিনি বাংলাদেশের নাগরিক। একটা জিনিস একটু তোমাদেরকে আরেকবার রিমাইন্ডার দিয়ে রেখে, এটা বইতে দেওয়া আছে। ক্রিয়া নাই এরকম কোনো একটা বাক্যকে যদি আমরা অতীতকাল বা ভবিষ্যৎকাল করি তাহলে কিন্তু সেটার মধ্যে একটা ক্রিয়া চলে আসে। যেমন
তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, দেখো এটাকে অতীত করা হয়েছে, চলে এসেছে এটার মধ্যে ক্রিয়া। পরের প্রশ্নে যদি যাই, 66 নম্বর প্রশ্ন, বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকলে তাকে কি বলে? খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি ইম্পর্টেন্ট লিখে দেই। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকলে তাকে কি বলে? বিক্রিয় বাক্য, ব্যাক্রিয় বাক্য, অক্রিয় বাক্য না, কারেক্ট হচ্ছে সক্রিয় বাক্য। সক্রিয় মানে কি? যেটার ক্রিয়া আছে। স মানে কি? স মানে হচ্ছে সহিত বা সাথে, ক্রিয়া সাথে আছে যার, সেই হচ্ছে সক্রিয় বাক্য। পরবর্তী প্রশ্নতে যদি যাই, পরের প্রশ্ন 67 নাম্বার, বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে কয়টি শ্রেণীতে বা কয়টি ভাগে ভাগ করা যায়? বইতে ভাগে ভাগ করা যায় লেখা আছে, এটার উত্তর হচ্ছে 4টি ভাগে ভাগ করা যায়। সো কারেক্ট হচ্ছে অপশন সি, 4 ভাগে ভাগ করা যায়। পরবর্তী প্রশ্নতে যদি যাই, প্রশ্ন নাম্বার 68, কোনটির ক্রিয়া নির্দেশক বিবৃতিমূলক ভাবের উদাহরণ? তারা তোমাদের ভোলেনি, মিথ্যা বলবে না, আপনারা আসবেন, ভালো করে পড়লে সফল হবে। এখানে এমনও হতে পারে, এখানে যদি তারা তোমাদের ভোলেননিও হতে পারে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তারা তোমাদের ভোলেনি। তারা তোমাদের ভোলেনি, এটা কি? এটা হচ্ছে একটা নির্দেশক বিবৃতিমূলক ভাবের উদাহরণ। 69 নম্বর প্রশ্ন, কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ রয়েছে? কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ আছে? আমার ভাই পড়তে বসেছে, রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে, আমটা দেখতে ভারী সুন্দর, সকাল 8টার সময় সে রওনা হলো। সকাল 8টার সময় সে রওনা হলো। সঠিক উত্তর কি হবে এখানে? অপশন এ, আমার ভাই পড়তে বসেছে, অপশন বি, রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে, অপশন সি, আমটা দেখতে ভারী সুন্দর, অপশন ডি হচ্ছে সকাল 8টার সময় সে রওনা হলো। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সকাল 8টার সময় সে রওনা হলো। বইয়ের উদাহরণ, বইয়ের প্রত্যেকটা উদাহরণই গুরুত্বপূর্ণ, বইয়ের উদাহরণ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কারণ তোমার বোর্ড এমসিকিউ বইয়ের উদাহরণের বাইরে আসবে না। 70 নম্বর প্রশ্ন, যেই শব্দগুচ্ছগুলো ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে সেগুলোকে কি বলে? ক্রিয়া বিশেষণ বর্গ। দেখি অপশনে আছে কিনা। ইয়াস, অপশনে দেখো, অপশন সি আছে, ক্রিয়া বিশেষণ বর্গ। 71 নম্বর প্রশ্ন, আমি সকাল থেকে বসে আছি, বাক্যটিতে কি বিদ্যমান বা বাক্যটাতে কোন জিনিসটা আছে? আমি সকাল থেকে বসে আছি, ক্রিয়াবর্গ, বিশেষ্য বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ নাকি বিশেষণ বর্গ? ক্রিয়াবর্গ, বিশেষ্য বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ নাকি বিশেষণ বর্গ? সকাল থেকে বসে আছি, একটু আগেও একটা প্রশ্নে এই এক্সাম্পলটা পেয়েছিলাম, কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, 3 নম্বর, ক্রিয়া বিশেষণ বর্গ। ওই যে আমি 8টা থেকে বসে আছি, সকাল থেকে বসে আছি, এইরকম। 72 নম্বর প্রশ্ন, বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই কোন বর্গ তৈরি করে? বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই কোন ধরনের বর্গ তৈরি করে? দেখি এটা কি হবে। কারেক্ট আনসার অপশন এ, বিশেষ্য বর্গ, অপশন বি, বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ নাকি ক্রিয়া বর্গ? বাক্যের বিধেয় অংশের ক্রিয়া কি তৈরি করবে? তাহলে ক্রিয়াবর্গ তৈরি করবে। খুবই সহজ। মাঝে মাঝে আমরা প্রশ্ন পড়ে ভাবি প্রশ্ন কঠিন, আসলে কিন্তু একদমই কঠিন না, সহজ প্রশ্ন এটা। 73 নম্বর প্রশ্ন, বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে? এইটা সুপার ইম্পর্টেন্ট, এইটা সুপার ইম্পর্টেন্ট। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে? বর্গ, পূরক, প্রসারক নাকি উদ্দেশ্য? সঠিক উত্তর কি হবে এখানে? ওকে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ পূরক। সুপার ইম্পর্টেন্ট এই ইনফরমেশনটা বা এই অবজেক্টিভটা। 74 নম্বর প্রশ্ন, সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে, এই বাক্যে বিধেয়ের ক্রিয়াটা আসলে কি? সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে, এখানে বিধেয়ের ক্রিয়াটা কি? বিধেয়ের ক্রিয়া কি? সো সুমন ক্রিয়া না, সেলিম ক্রিয়া না, গাছতলায় ক্রিয়া না, তাহলে একমাত্র ক্রিয়া আছেই হচ্ছে পড়ছে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পড়ছে। অপশন ডি, পড়ছে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন 75 নম্বর, উদ্দেশ্যের সম্প্রসারক। সম্প্রসারক মানে কি? মানে হচ্ছে যেটা বড় করে। উদ্দেশ্য কোনটা? বাক্যে যাকে নিয়ে কিছু বলা হয়, কর্তা, সেটাকেই উদ্দেশ্য বলি। উদ্দেশ্য সম্প্রসারক মানে উদ্দেশ্য সম্প্রসারক মানে হচ্ছে উদ্দেশ্যকে যারও বড় করে, এক্সটেন্ড করে, সেটাকে বলা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক। তো অপশন এ, বিধের পূর্বে বসে, অপশন বি, উদ্দেশ্যের পূর্বে বসে। উদ্দেশ্য আর বিধেয় দুইটাই পূর্বে বসে, এটা তো হবেই না। আর অপশন ডি হচ্ছে কর্মের পূর্বে। সো এই দুইটা আগেই বাদ দিতে পারি। এই ক আর খয়ের মধ্যে একটা হবে। উদ্দেশ্য সম্প্রসারক কোথায় বসে? উদ্দেশ্য সম্প্রসারক সাধারণত উদ্দেশ্যের আগেই বসে, অর্থাৎ উদ্দেশ্যের পূর্বে বা উদ্দেশ্যের আগে বসে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 76 নম্বর প্রশ্ন, বাক্যের দুই অংশ, উদ্দেশ্য কর্তা, বিধেয় কর্ম, উদ্দেশ্য বিধেয় নাকি উদ্দেশ্য কর্ম? খুবই সহজ একটা প্রশ্ন। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, উদ্দেশ্য ও বিধেয়। অপশন সি, উদ্দেশ্য ও বিধেয়। পরের প্রশ্নতে যদি যাই, 77 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ডে 22 সালে এসেছে, কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করে?
আমাকে বই দাও হবে না, যদি তুমি যাও তবে তার দেখা পাবে, এটাকে মার্ক করে রাখি। শিক্ষক মহোদয় বাংলা পড়াচ্ছেন, এখানে কোনো সাপেক্ষ নাই। হামিদকে দেখে খুশি হলাম, এইটাতেও কিন্তু সাপেক্ষ আছে, মানে থাকতে পারে আর কি। কোনটা কারেক্ট অ্যান্সার হবে দেখি, তোমাদের গেইসের উপর ছেড়ে দিলাম, তোমরা কমেন্ট করে জানাও এখানে কোনটা সঠিক উত্তর হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি তুমি যাও তবে তার দেখা পাবে, তার মানে তোমার যাওয়ার সাথে তার দেখা হওয়ার সম্পর্ক রয়েছে, তুমি গেলেই তার দেখা পাবে। ৭৮ নম্বর প্রশ্ন, সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক যুক্ত রয়েছে কোনটিতে? একদম স্পেসিফিক বোর্ড বইয়ের উদাহরণ এটা, একেবারে স্পেসিফিক বোর্ড বইয়ের উদাহরণ এটা। ভিক্ষুককে টাকা দাও, তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো, যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে, এবং বিপদ ও দুঃখ একসাথে আসে। বিপদ ও দুঃখ কি সাথে আসে? একসাথে আসে। ওকে, কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে, যেহেতু সেহেতু। অলরাইট, তারপরে দেখি ৭৯ নম্বর প্রশ্ন, জটিল বাক্য কোনটি? এইটা যদি তোমাদেরকে একটু বোঝাই, সেটা হচ্ছে দেখো আমাদের সম্পর্কগুলো এমনিতে কিন্তু সহজ সরলই থাকে, আমাদের সম্পর্ক জটিল হয় কখন জানো? মনে করো তোমার বন্ধু তোমাকে বললো যে দোস্ত ৭-এর উত্তর কি হবে, তুমি তাকে বললা ৭-এর উত্তর তখনই তোকে বলবো যখন তুই আমাকে ১৭-এর উত্তর কথা হবে তুই আমাকে বলবি। তো এই যে তুমি তোমার বন্ধুর সাথে একটা সম্পর্কের মধ্যে একটা কন্ডিশন বা শর্ত জুড়ে দিলা, শর্ত যখন জুড়ে দিলা তখন তোমাদের সহজ সরল বন্ধুত্বের সম্পর্কটা কি হয়ে গেল? জটিল হয়ে গেল। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে সম্পর্কের মতো বাক্য তখন জটিল হয় যখন বাক্যের মধ্যে একটা শর্ত আরোপ করা হয়। ফর এক্সাম্পল, আমাদের একটা প্রিয় এক্সাম্পল আছে, ইফ ইউ কাম, ফার্স্ট কন্ডিশনাল, ইফ ইউ কাম আই উইল গো। তার মানে যদি তুমি আসো, যদি তুমি আসো তাহলে আমি যাব। এটা কি? আমার যাওয়াটা তোমার আশার উপর নির্ভরশীল। তার মানে বাক্যতে দুইটা অংশ আছে এবং বাক্যের একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল, অর্থাৎ তাদের মধ্যে কি রয়েছে? তাদের মধ্যে একটা শর্ত রয়েছে। এই যে তাদের মধ্যে যেহেতু শর্ত রয়েছে, এই জন্য এই বাক্যটাকে আমরা বলতে পারি হচ্ছে জটিল বাক্য। অপশন দেখে নিই এবার, জটিল বাক্য কোনটি? ভিক্ষুককে দান করো, হবে না। মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, হতে পারে। যেহেতু তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছো, হতে পারে। আমি বহু কষ্ট করে শিক্ষা লাভ করেছি, এটা হবে না। সো তোমরা এবার বলো যে কোনটা হবে। প্রশ্ন নম্বর ৭৯, প্রশ্ন নম্বর ৭৯, এখানে কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি। যেহেতু তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছো, তার মানে তোমার ব্যর্থ হওয়ার একটা কারণ আছে। তুমি যদি চেষ্টা করতা তাহলে তুমি সফল হতা, যেহেতু তুমি চেষ্টা করো নাই তাই তুমি ব্যর্থ হয়েছো। তার মানে তোমার সফল হওয়ার একটা শর্ত এখানে দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে কি? চেষ্টা করা বা না করা। ৮০ নম্বর প্রশ্ন, বিপদ ও দুঃখ একসাথে আসে, এটা কোন ধরনের বাক্য? বিপদ ও দুঃখ একই সাথে আসে, এটা কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য, সাধারণ বাক্য, মিশ্র বাক্য নাকি সরল বাক্য? বিপদ ও দুঃখ একই সাথে আসে। ওকে, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ যৌগিক বাক্য। কেন এটা যৌগিক বাক্য হলো এটা যদি বলি, দেখো বিপদ ও দুঃখ এইটার মধ্যে একটা যোজক রয়েছে, এটার মধ্যে কি রয়েছে? একটা যোজক রয়েছে। এই কারণে এটাকে আমরা বলতে পারি কি? এই কারণে এটাকে আমরা বলতে পারি হচ্ছে যৌগিক বাক্য। ক্লিয়ার? ৮১ নম্বর প্রশ্ন, শব্দের আভিধানিক অর্থই হচ্ছে, দেখো শব্দের দুই ধরনের অর্থ আছে, বাচ্যার্থ আর লক্ষ্যার্থ। তো শব্দ একটা আভিধানিক অর্থ আছে, আরেকটা অর্থ আছে এরকম যে এই অর্থটা একটু স্পেশাল একটা অর্থ। তো আভিধানিক অর্থটাকে কি বলে? বাচ্যার্থ, লক্ষ্যার্থ, যোগ্যতা, আসক্তি, এই দুইটা হবে না, এই দুটো আগে কেটে বাদ দিই। এই বাচ্যার্থ আর লক্ষ্যার্থের মধ্যে একটা হবে, কোনটা হবে বলে ফেলো। শব্দের আভিধানিক অর্থই কি? শব্দের আভিধানিক অর্থই হচ্ছে অপশন এ, অর্থাৎ বাচ্যার্থ। বাচ্যার্থ হলো আক্ষরিক অর্থ, যেটা মানে একদম সরাসরি যে শব্দটা শুনলে তুমি বুঝো এই শব্দটার অর্থ এটাই হবে, সেটাকে হচ্ছে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে শব্দের বাচ্যার্থ। ফর এক্সাম্পল, পাকা। আমি যদি বলি আমটা পাকা, মনে করো আমি একটা শব্দ বললাম পাকা, তো এখন আমটা পাকা, তার মানে আমি বুঝতে পারছি এটা হচ্ছে একদম আক্ষরিক অর্থ। কিন্তু আমি যদি বলি ছেলেটা খুব পাকা, মানে তোমার কথা বলছি আর কি, হ্যাঁ তোমার কথাই, তুমি ভাবছো না আমাকে বললো কি না, হ্যাঁ তোমাকেই বলছি, ছেলেটা পাকা, তার মানে কি তুমি খুবই পাকনা। এইটা কিন্তু একটু আলাদা অর্থ বোঝায়। তার মানে তুমি আগে কাঁচা ছিল এখন পেকে গেছে এমন বোঝায় না, তোমাকে একটু পণ্ডিত বোঝায়, বুঝছো, মাতবর। তো এই যে এই আম পাকা, এটা হচ্ছে আক্ষরিক অর্থ, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে বাচ্যার্থ।
আর অন্য যে অর্থ সেটাকে আমরা বলতে পারি হচ্ছে লক্ষ্যার্থ। 82 নম্বর প্রশ্ন, লক্ষ্যার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? যশোর বোর্ডে 24 সালে এসেছে। মুখ্য, গৌণ, প্রত্যক্ষ নাকি পরোক্ষ? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গৌণ অর্থ প্রকাশ করে। বাচ্যার্থ মুখ্য অর্থ প্রকাশ করে আর লক্ষ্যার্থ গৌণ অর্থ প্রকাশ করে। 83 নম্বর প্রশ্ন, একটি শব্দের বাচ্যার্থের বাইরেও আলাদা অর্থ তৈরি হতে পারে, তখন সেটির নাম কি? খুবই সহজ, তখন সেটির নাম হচ্ছে লক্ষ্যার্থ। তার মানে আমরা জানি দুই ধরনেরই মূলত আছে মোটা থেকে, একটা হচ্ছে বাচ্যার্থ আক্ষরিক অর্থ, আর একটা হচ্ছে একটু স্পেশাল অর্থ, এটা হচ্ছে লক্ষ্যার্থ। 84 নম্বর প্রশ্ন, যে সকল শব্দ তাদের আবিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কি বলে? যে সকল শব্দ নিজেদের আবিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য কোনো অর্থে ব্যবহৃত হয় সেটাকে কি বলে? বাচ্যার্থ, লক্ষ্যার্থ এগুলো হবেই না। তো কারেক্ট আনসার হচ্ছে লক্ষ্যার্থ। অনেকবার বোর্ডে এসেছে, তার মানে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বোর্ডেও আসতে পারে। 25 নম্বর প্রশ্ন, কোন বাগধারাটির অর্থ মরা? কোন বাগধারাটির অর্থ মরা? অক্কা পাওয়া হতে পারে, পটল তোলা হতে পারে, আবার আলু তোলা দিয়ে দিও না, মানে তোলা মানেই যে মরা হবে এরকম না, কিন্তু পটল তোলা। আচ্ছা দেখি অপশনে কি কি আছে। অক্কা পাওয়া, কেউ কাটা, কান পাতলা, কেতা দূরস্থ। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, অক্কা পাওয়া। অক্কা পাওয়ার মানে হচ্ছে মারা যাওয়া। অক্কা পাওয়ার মানে কি? মানে হচ্ছে মারা যাওয়া। 86 নম্বর প্রশ্ন, অক্ষরে অক্ষরে এটা মানে কি? একদম তোমাদেরকে আমি যেভাবে পড়িয়েছি অক্ষরে অক্ষরে সেভাবে পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসবা, তাহলে এ প্লাস নিশ্চিত হবে। অপশন এ যথাযথ, অপশন বি ভাগ্যের খেলা, অপশন সি মারা যাওয়া, আর অপশন ডি হচ্ছে খুব কষ্ট। কারেক্ট হচ্ছে যথাযথ, মানে আমি যেভাবে পড়িয়েছি সেভাবে উত্তর করবা, সেটাই হচ্ছে তোমার যথাযথ উত্তর হবে। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, যথাযথ। 87 নম্বর প্রশ্ন, ভাগ্যের খেলা অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? কুমিল্লা বোর্ডের 23 সালের প্রশ্ন। কুমিল্লা বোর্ডের প্রশ্ন সবাই বলে সবসময় যে গতানুগতিকভাবে একটু কঠিন হয়। আজকেও অনেকের পরীক্ষা খুব একটা ভালো হয় নাই, মন মতো হয় নাই কুমিল্লা বোর্ডের যারা ছিল। সো তাদের একদমই ভয় পাওয়ার বা মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আছে এবং বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবা। একটু পরে তোমাদের ফার্স্ট সেম আসবে রচনা কোনটা কোনটা ইম্পর্টেন্ট, অনুচ্ছেদ কোনটা কোনটা ইম্পর্টেন্ট, প্রতিবেদন, আবেদনপত্র, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, প্রত্যেকটা টপিকের কোন কোন গুলা পড়তে হবে এইগুলো তোমাকে ফার্স্ট সেম একটু পরেই আর অল্প কিছুক্ষণ পরে এসেই দেখাবে। তার আগে এটা একটু আমরা সলভ করে নেই। ভাগ্যের খেলা কোথায় আছে? অদৃষ্টের পরিহাস। অদৃশ্য মানে কি জানো? অদৃশ্য মানে হচ্ছে যেটা দেখা যায় না। কি দেখা যায় না? আমাদের ভাগ্যটা হচ্ছে দেখা যায় না। আমাদের যে কপাল, মানে এই কপালের কথা, মানে লিটারালি এই কপালের কথা বলছি না, মানে কপালকে লক্ষ্যার্থ হিসেবে বলছি না, বাচ্চার্থে বলছি। কপালের আরো তো অর্থ আছে, কপাল মানে ভাগ্য, ওই ভাগ্যকে অদৃষ্ট বলে। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, অদৃষ্টের পরিহাস। পরবর্তী প্রশ্ন 88 নাম্বার, অন্ধ অনুকরণের সঠিক বাগধারা নিচের কোনটি? চট্টগ্রাম বোর্ডে 23 সালে এসেছে। অন্ধ অনুকরণ। গৌরচন্দ্রিকা এটা মানে হচ্ছে ভূমিকা, সো এটা বাদ দিলাম। কলুর বলদ মানে কি? মানে হচ্ছে বুঝে না, কাজ করে যায়, খেটে মরে, এটাও হবে না। তেল মাখানো এইটাও না। লাস্ট একটাই বাকি হলো গড্ডলিকা প্রবাহ। গড্ডলিকা প্রবাহ মানে হচ্ছে ভেড়ার পালের মতো ছুটে যাওয়া, মানে ভেড়া কিন্তু কোনো কিছু দেখে না, বুঝে না, শোনে না, শুধু সামনের ভেড়াটা যেদিকে যায় পিছের ভেড়াটা সেদিকে যায়, পিছের ভেড়াটা যেদিকে যায় তার পিছের ভেড়াটাও সেদিকে যায়। এইটাকে বলা হচ্ছে অন্ধ অনুকরণ, তার মানে চোখ বন্ধ করে অনুকরণ করা, এইটাকেই গড্ডলিকা প্রবাহ বলে। এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। 89 নম্বর প্রশ্ন, কোনটি গৃহ শব্দের সঠিক প্রতিশব্দ? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ঢাকা বোর্ডে আজকে একটা প্রশ্ন এসেছে যে বাতায়ন শব্দের অর্থ কি? আমরা যারা এটা জানতাম না, বাতায়ন শব্দের অর্থ কি? বাতায়ন শব্দের অর্থ হচ্ছে জানালা, তার মানে বুঝতেই পারছো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের প্রশ্ন দিয়ে টেস্ট করা হয় বোর্ডে কারা টপার হতে পারবে আর কারা শুধুমাত্র এ প্লাস নিয়েই সন্তুষ্ট থাকবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এই বোর্ড টপার ডিসাইডার। সো কোনটি গৃহ শব্দের সঠিক প্রতিশব্দ? আলয়, উদ্ভব, নিবিড়, প্রগাঢ়। সঠিক উত্তর হচ্ছে আলয়, রাজার আলয়। ঠিক আছে, রাজার আলয়, তার মানে হচ্ছে রাজার ঘর, আলয়। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আলয়। ওকে, পরবর্তী প্রশ্ন 90, চাঁদ শব্দের সমর্থক শব্দ কোনটি? তোমরা দেখবা একটু পর আরো কিছু চাঁদ সম্পর্কিত বোর্ড প্রশ্ন এসেছে, বুঝবা যে চাঁদ এই শব্দটা কিন্তু প্রশ্নকর্তাদের জন্য একদম খুবই ফেভারিট একটা শব্দ। এখান থেকে একাধিক বোর্ডে প্রশ্ন এসেছে। সো আমি এই পর্যন্ত সলভ করে চলে যাবো, এরপর বাকিটা তোমাদেরকে ফার্স্ট সেম দেখাবে, আরো কিছু এমসিকিউ আছে, তারপর নির্মিতির টপিকগুলো সাজেশন তোমাদের ফার্স্ট সেম তোমাদেরকে দেখাবে।
চাঁদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে প্রভা, শিখা, ইন্দু, পাথার। আমরা একটা শব্দ শিখেছি না, শুনেছি না, ইন্দুবালা। প্রভা মানে কি? প্রভা মানে হচ্ছে আলোক ছটা। শিখা মানেও আগুনের শিখা। তো সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইন্দু। অপশন সি, ইন্দু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আমরা ইতোমধ্যেই 90টা এমসিকিউ সলভ করে ফেলেছি। আশা করি তোমরা মোটামুটি প্রশ্নগুলো বুঝতে পেরেছো। কয়েকটা জিনিস একটু বলে নেই, তারপরে তোমাদের ফার্সিম ভাইয়ের কাছে চলে যাব। এক, আমাদের ইউটিউবে 10ms ক্লাস 6 to 10 এই ইউটিউব চ্যানেলে যদি তুমি যাও, তাহলে কিন্তু তুমি সবগুলো নির্মিতির টপিক কোনটা কিভাবে লিখতে হয় সেটার একটা প্রপার গাইডলাইন পেয়ে যাবা। একদম ফুল ফ্লেজেড একটা প্লেলিস্ট তোমরা পেয়ে যাবা, সেটা তোমরা ফলো করতে পারো। তার পাশাপাশি তোমরা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, তারা তাদের কোর্সের মধ্যে ঢুকে আমার কোর্সের মধ্যে গিয়ে যদি তুমি সিকিউ সলভ ফোল্ডারটাতে যাও, সেখানে বাংলা সেকেন্ড পেপারের একদম নির্মিতি সবগুলো একসাথে লেখার যে নিয়ম, সেইটার ভিডিওটা পেয়ে যাবা। সেগুলো সাজেশন না, সেগুলোর হচ্ছে যে স্লাইডটা, একদম রিটেন যে স্লাইডটা, সেটা পেয়ে যাবা। পাশাপাশি এই ভিডিওর, এই ক্লাসের কমেন্টে তোমরা একটা ফর্মের লিঙ্ক পাবা। ফর্মের লিঙ্কটা যদি পূরণ করো, আজকের এই ক্লাসের স্লাইড পাশাপাশি হচ্ছে আমাদের পুরো বাংলা সেকেন্ড পেপার যে সাজেশন, পুরোটুকুই পেয়ে যাবা। সো আমি তোমাদের ফার্সিম ভাইয়ের কাছে চলে যাচ্ছি, বাকি প্রশ্নের উত্তর দিবে তোমাদের ফার্সিম ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই। তো স্টুডেন্ট, আমাদের কিন্তু অলমোস্ট যে 100 এমসিকিউ সলভ, ওটার একদম শেষের দিকে চলে আসছি, নাম্বার 1। অ্যান্ড তার বিপরীতে যদি আমরা চিন্তা করি, আমাদের কিন্তু এরপরে শুরু হবে নির্মিতির ওয়ান শট সাজেশন। এবং আমি তোমাদেরকে মোটামুটি বলতে পারো, আমাদের যে 70 মার্কের নির্মিতি সাজেশনটা থাকে, ইভেনচুয়ালি এটা থেকে অ্যাটলিস্ট তোমার হচ্ছে 55 প্লাসের মতো কিন্তু মার্ক কমন চলে আসে। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। লেটস স্টার্ট। আচ্ছা, সো আমি যদি হলো গিয়ে চিন্তা করি, আমাদের পরবর্তী যে বিষয়টা, চাঁদ। চাঁদ শব্দের প্রতিশব্দ নিচের কোনটা? তো একটু আগে কিন্তু ফারহান ভাইয়া একটা খুব সুন্দর জিনিস হলো গিয়ে বলেছেন, সেটা হচ্ছে আমাদের এই যে চাঁদ শব্দটা রয়েছে, এটা হলো গিয়ে পরীক্ষকদের কাছে খুবই একটা মানে প্রিয় একটা শব্দ। সো দেখা যায় যে আমাদের এই চাঁদ থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো দেখি, নিশাকর, বৃত্তান্ত, সদন, গহন। তো বৃত্তান্ত বলতে আসলে কোনো কিছু ডেসক্রিপশন দেওয়া হচ্ছে গিয়ে এরকম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে তোমার সদন এবং গহন, এই দুটো দিয়ে একটা দেওয়া আসলে তোমার চাঁদের জিনিসটাকে বোঝায় না। তো এদিকে নিশাকর, নিশা তো অ্যাকচুয়ালি তোমরা মানে ওয়েল অ্যালাইন্ড, নিশা দিয়ে কি বোঝানো হয়? রাতের কথা বোঝানো হয়। তাই আমরা যদি এদিক থেকে চিন্তা করি, এখানে তোমার কি হবে? অ্যান্সার হচ্ছে কি নিশাকর। ওকে, এরপর দেখি চাঁদ শব্দের আরও একটা তোমার শব্দ জিজ্ঞেস করেছে। তো ভানু, ভানু আমরা হচ্ছে জানি না, রবীন্দ্রনাথের অপর তার যে হলো একটা ছদ্মনাম ভানু সিংহ। তো ভানু, ভানু দিয়ে আসলে তোমার সূর্যকে বোঝানো হয়। ভূধর, ভূধর দিয়ে আসলে তোমার পৃথিবীকে বোঝানো হয়। সুধাংশু দিয়ে কি বোঝানো হয়? দেখা যাক। সবিতা দিয়ে কি বোঝানো হয়? দ্য অ্যান্সার ইজ চাঁদ দিয়ে আসলে তোমার যে সুধাংশুর ব্যাপারটা রয়েছে, সেই সুধাংশু ব্যাপারটা বেসিক্যালি এখানে বোঝানো হয়েছে। সো হোপফুলি তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আগাই সামনের দিকে। উপশম, উপশম আমরা বলি না, ব্যথা অনেক, তারপর ডাক্তার তোমার বৈদ্য দিল, ওষুধ দিল, তারপর আমি বললাম যাক আলহামদুলিল্লাহ ব্যথাটার উপশম হয়েছে। সো আমরা যখন বলি ব্যথার উপশম হয়েছে, এটা দিয়ে আসলে আমি কমা বুঝাই। এখন বাবারা একটু যদি তুমি লক্ষ্য করো, এখানে কি বলতেছে যে এই কমার বিপরীতার্থক শব্দ কি? বাড়া। সেখান দেখি, প্রথমেই বাড়া, ক দেওয়াই আছে, বৃদ্ধি। সো উপশম, এটার অ্যান্সার হবে কি আমার? ক, বৃদ্ধি। আগাই, ওস্তাদ মানে বস, যেরকম ফারহান ভাই আমার ওস্তাদ, ঠিক আছে? সো এই জায়গা থেকে ওস্তাদের বিপরীত শব্দ কি হবে? আমি ফারহান ভাইয়ের জুনিয়র, আমি তাকে অনুকরণ করি, আমি তার শিষ্য, আমি তার শাগরেদ। তো দেখে শাগরেদ কোথায় আছে? গুরু দিয়ে ওস্তাদ বুঝায়, ওস্তাদ দিয়ে ওস্তাদ বুঝায়, সাথী তো মানে পার্টনার, পার্টনার না এখানে। দ্য অ্যান্সার উইল বি শাগরেদ মানে গরুর গ, ঠিক আছে? গেল। আগাই সামনের দিকে। কৃত্রিম, কৃত্রিম বলতে কোনো কিছুর স্বাভাবিকতাকে বোঝানো হচ্ছে, কোনো হচ্ছে তোমার ইয়াকে বোঝানো হয়, কি বলো এটাকে, যেটা হচ্ছে গিয়ে তোমার মানে কেমিক্যাল টাইপের, বা হচ্ছে গিয়ে তোমার যেটার মধ্যে ন্যাচারাল ভাইবটা নাই। সো কৃত্রিম দিয়ে এটার বিপরীত শব্দ কি হচ্ছে কি আমার? স্বাভাবিক। বক্রও না, নকলও না, কৃত্রিমতাও না। সো অ্যান্সার ইজ স্বাভাবিক, ঠিক আছে? ডান। আগাই, গুঁড়ো।
গুঁড়ো শব্দটার মানে বিপরীত কি এটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করতেছি। সো গুঁড়োতত্ত্ব, গুড়ি, গুড়ার্থ নাকি ব্যক্ত, গুঁড়ো। গুঁড়ো শব্দটা দিয়ে আসলে তোমার কি বোঝানো হয় যদি হলো আমরা একটু দেখি। গুঁড়ো দিয়ে আসলে তোমার লুকায়িত বা গুপ্ত গুপ্ত বোঝানো হয়, ঠিক আছে, বা দুর্বোধ্য বা রহস্যময় কোনো কিছু বোঝানো হচ্ছে। যার বিপরীতে ব্যক্ত অর্থ হলো গিয়ে গুপ্ত নয়, ব্যাপিত, প্রকাশিত, ঠিক আছে। সো এরকম একটা জায়গা থেকে গুঁড়ো এর বিপরীত শব্দ হচ্ছে কি আমার বেসিক্যালি ব্যক্ত। গুঁড়ো দিয়ে কি বুঝে বাবারা? গুঁড়ো দিয়ে তোমার বোঝানো হয় ব্যক্ত। ওকে, রাইট। আগাই গর্ব, খুবই সিম্পল। গর্ব, আমি প্রাউড ফিল করতেছি, আমার অহংকার হচ্ছে, ইয়েস আমার আজকে পরীক্ষা অনেক ভালো হয়েছে, আমার মতো স্টুডেন্টই হয় না, এই টাইপের বাইক মাথার মধ্যে চলে আসছে। সো এরকম একটা জায়গাতে গুরু শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে কি আমার অহংকার। এরপর দেখি গাথা। গাথা শব্দের অর্থ কি? গ্রন্থন, কাহিনী, গেঁথে যাওয়া, বোকা। আমার দুটো বানান রয়েছে যেখানে আমরা ভুল করি। একটা হলো গিয়ে গাথা আর আরেকটা হচ্ছে কি গাঁথা। অর্থাৎ একটা গয়ের উপরে চন্দ্রবিন্দু নাই, আরেকটার গয়ের উপরে আমার চন্দ্রবিন্দু আছে। তাই এরকম একটা জায়গা থেকে দুইটার অ্যান্সার, দুইটার অর্থ হলো কি ভিন্ন ভিন্ন। এটার উত্তরটা কি হবে? কাহিনী। যদি আমার চন্দ্রবিন্দুওয়ালাটা আসতো, আই রিপিট, যদি আমার এই চন্দ্রবিন্দুওয়ালাটা আসতো তখন আসলে আমার কি হতো? ক্রিয়াপদ দিয়ে তো মালা গাথাকে বোঝানো হচ্ছে যে তোমার গেঁথে যাওয়া এই জিনিসটা আসতো। বাট যখন আমি চন্দ্রবিন্দু ছাড়া বলতেছি তখন এটা দিয়ে কাহিনী বোঝাবো। আবার একটু হলো মনে রাখো, এখানে কিন্তু এই যে চন্দ্রবিন্দুটা, এই চন্দ্রবিন্দুটা কিন্তু মানে খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তোমার চন্দ্রবিন্দু ছাড়া কিন্তু কিছু হবে না। চন্দ্রবিন্দু যদি থাকে অ্যান্সার হবে মালা, চন্দ্রবিন্দু যদি না থাকে অ্যান্সার হবে তোমার অন্য কিছু, অর্থাৎ কাহিনী। মাথায় রেখো, ঠিক আছে। আগাই সামনের দিকে। চর। চর অর্থ চপেটাঘাত, মানে ঠাস করে যে চর দেওয়া। সে চর অর্থ চপেটাঘাত হলে চ বৈশিণ্য রচর, এটার মানে কি? ভূমি বিশেষ, গুপ্তচর, বৃত্তি নাকি নদী ভাঙন? দ্য অ্যান্সার উইল বি ভূমি বিশেষ। ওই যে নদীর মাঝে চর জায়গা না, তোমার চারদিকে পানি, মাঝখানে একটুখানি জল, একটুখানি স্থল হয়ে গেল আমার চর, ওইটাকেই বোঝানো হচ্ছে। নদীর চারপাশে নদী, মাঝখানে যদি ভূমি থাকে তাহলে যেটা হবে কি সেটা। আচ্ছা, এরপর দেখি চির। চির অর্থ দীর্ঘ হলে এই চির অর্থ কি? একটা বললাম চিরদিন ধরে পড়াশোনা করছি, ওকে, তার মানে দীর্ঘদিন ধরে পড়াশোনা করছি। তাহলে চ দীর্ঘইকার চি বৈশিণ্য র মানে কি? এটার মানে হচ্ছে কি তোমার ছিন্ন বস্ত্র, তোমার কাপড় চুপড় ছিঁড়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। বাচ্চারা, এরকম একটা জায়গা থেকে আমাদের কিন্তু আসলে যে টপ 100 এমসিকিউ হইল গিয়ে ছিল, সে টপ 100 এমসিকিউ কিন্তু আমাদের ডান। এখন তোমাদের যে নির্মিতি সাজেশনটা রয়েছে সেই নির্মিতি সাজেশনের দিকে চলে যাচ্ছে। তোমরা কি রেডি সবাই? চলো আমরা এবার স্টার্ট করি। ফার্স্টে আমরা দেখবো অনুচ্ছেদ রচনা। তোমাদেরকে প্রথমেই একটা ভ্রান্ত ধারণা তোমাদের রয়েছে যে ভাইয়া বইয়ের ভেতরে যা আছে ওটার বাইরে থেকে তো কিছু আসবে না। এটা আসলে একটা ভ্রান্ত ধারণা। তোমার বইয়ের মধ্যে কয়েকটা স্যাম্পল হিসাবে কিছু অনুচ্ছেদ, কিছু প্রতিবেদন দেওয়া রয়েছে, বাট ওইটার বাইরের থেকেও কিন্তু আসলে প্রশ্ন আসলেও আসতে পারে। বিগত বছরে বোর্ডে আসছে কিন্তু বইতে হয়তো নাই। এই টাইপের জিনিসগুলো কিন্তু আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই এটা আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো আমরা হলো ফার্স্টে কি দেখতেছি বাচ্চারা? আমরা ফার্স্টে হলো দেখতেছি অনুচ্ছেদ রচনা। তো আমরা অনুচ্ছেদ রচনার দিকে যদি হলো একটু তাকাই, আমরা কি দেখব? নাম্বার 1 হচ্ছে গিয়ে আমার কি? বৈশাখী মেলা। সো বৈশাখী মেলা বিগত বছর অনেকগুলো বোর্ডে আসছে, তো এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের হলো মাথায় রাখতে হবে। বইপাড়া, এটাও আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। নারী শিক্ষাটা আসলে একটু মানে পড়ে যাওয়ার জন্য পড়বো, এটা থেকে আসতেও পারে নাও আসতে পারে, বাট তোমাদের জন্য আমার কাছে যেটা মনে হয় বাংলা নববর্ষটা ইম্পর্টেন্ট, কারণ এপ্রিল মাসে পরীক্ষা দিচ্ছ, কয়দিন আগে তো বাংলা 1433 বঙ্গাব্দটা গেল। এরপর দেখি বইমেলা বা 21 বইমেলা, কম্পিউটার গেল।
এরপর দেখি আমাদের ব্যক্তিগত পত্র বা পার্সোনালি যে পত্রগুলো রয়েছে। পত্রের ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলি, মোটামুটি লাস্ট 5 বছরে যে ব্যক্তিগত পত্রগুলো রয়েছে, সেই লাস্ট 5 বছরের ব্যক্তিগত পত্রগুলো তোমরা যদি রিভাইজ দিয়েছ তাহলে খুব বেশি ভালো হবে। যেরকম তুমি ঋতু বা জিম বন্ধু রফিককে পাঠাগারে বই পড়ার নিয়ে কথাবার্তা বলে লিখে পাঠাও, 21-এর বইমেলা নিয়ে লিখে পাঠাও, পরীক্ষার কৃতকার্য হওয়ার জন্য মানে কংগ্রাচুলেট করে লিখে পাঠাও। তো সব কিছু মিলে আমাদের হলো এই যে 2 নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট 3 নাম্বারটা। আমি তোমাদেরকে 3 নাম্বারটা পড়ার জন্য বেশ অনুরোধ করবো, অ্যাকচুয়ালি অনুরোধ করব, কৃতকার্য হওয়ার জন্য বন্ধুকে পত্র লিখে পাঠাও। এখান থেকে কিন্তু আসলে লেজিট প্রশ্ন আসে। ডান। এসএসসি পরীক্ষার পরে এইটা 3 নাম্বারের চাইতে এটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকবার না এই জিনিসটা জিজ্ঞেস করতে চায় পরীক্ষকরা, এসএসসি তো শেষ, কি করবা, খাওয়া না, ঘুমাবা না, পড়বা। তো এরকম একটা জায়গা থেকে ইউ নিড টু রিমেম্বার দ্যাট। সো নাম্বার 4 হবে কি তোমার অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। এরপর দিন নাম্বার 5, মনে করো তুমি নওগাঁর নুসরাত বা নিশিথা ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে রংপুরে অবস্থানরত তোমার বন্ধু নয়ন বা নাফিসার নিকট একটা পত্র লেখো। একদম রিসেন্টলি আসছে ঢাকা বোর্ড 2025 সালে। তো এটা খুবই মানে লাস্ট 5-10 বছরের মধ্যে এটা প্রথমবারের মতো আসছে। আমি মনে করি অতটা ইম্পর্টেন্ট, বাট যেহেতু রিসেন্ট যদি চলে আসে সো এটা কি মাথায় নিয়ে যেও। এরপর দেখি ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে এখানে বেশ কিছু দেওয়া আছে তোমার, আরো একটা ঐতিহাসিক স্থান ভ্রমণ অভিজ্ঞতা জানিয়ে, এইটা আবার কিন্তু অনেকবার আসছে। সো এই ঐতিহাসিক স্থানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা জিনিস মনে রাখবা, যেই তোমার ব্যক্তিগত পত্র বা যেই নির্মিতির অংশটা বিগত 5 বছরে মানে 5 বছর না, বিগত বছরগুলোতে 5 বারের বেশি সময় আসছে, সবগুলো কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, ব্যক্তিগত পত্র শেষ। এবার আবেদনপত্র। এই আবেদনপত্রের সাজেশনটা তোমরা গিয়ে এখান থেকে দেখে নিবা। সো এটা আসলে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাচ্চারা সাজেশন তো পাচ্ছ, বাট এখানে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর তোমাদের জানতে হবে, এগুলো আসলে লিখবো কিভাবে, তাই না? তো আমি তোমাদেরকে সাজেশনটা তোমরা এখান থেকে পেয়ে যাবা, সাজেশন পিডিএফ থেকে পেয়ে যাবা, যেটা তোমাদের কমেন্টে দেওয়া রয়েছে, একটা ফর্ম রয়েছে, ফর্মটা ফিল আপ করলে পেয়ে যাচ্ছ। সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন। আমরা জানি 2 রকমের আমাদের প্রতিবেদন আসে, একটা সংবাদপত্র প্রকাশের জন্য, একটা সংবাদপত্র প্রকাশের জন্য পত্র, এই 2 টাইপের আসে। সো আমাদের সংবাদপত্র প্রকাশের জন্য পত্রের ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওই একই জিনিস যেগুলো বিগত বছরে 5+ টাইম আসছিল, ওগুলা ভালো করে পড়ে যাবা। তারপরে এই যে এখানে 3 নাম্বার, এটা খুব বেশি ইম্পর্টেন্ট গেল। সংবাদপত্রের প্রকাশের জন্য পত্রের পরে সারাংশ। তোমাদের তো সারাংশ অথবা সারমর্ম আসে, আমি মনে করি না মানে 2টাই পড়তে হবে। যারা বুদ্ধিমান তারা কিন্তু সারাংশ এবং সারমর্মের মধ্যে যে কোনো একটা পড়বে। আমি সাজেস্ট করবো সবসময় সারাংশ পরীক্ষার খাতায় লিখতে। তার কারণ তুমি যদি সারাংশটা পরীক্ষার খাতায় লেখো, সারাংশ আসলে পড়ে বোঝা সম্ভব, মুখস্থ করা লাগে না। বাট সারমর্ম আসলে পড়তে হয়, বুঝতে হয়, মুখস্থ করতে হয়, অনেক ঝামেলা থাকে। তাই শর্টকাট সিস্টেম কি সারাংশটা শিখে যাওয়া, সারাংশ অথবা সারমর্মের মধ্যে শুধুমাত্র সারাংশটা তোমার লিখে দেয়া। ওকে, তো গেল মোটামুটি এখানে। এরপর দেখি ভাব সম্প্রসারণ সাজেশন দেওয়া রয়েছে। ভাব সম্প্রসারণের মধ্যে এই ভাব সম্প্রসারণটা 3 নাম্বার, যেটা অনেক ইম্পর্ট্যান্ট, নোট করে ফেলো। তারপরে আত্মশক্তি, দুর্জন বিদ্যান হলে পরিতর্য, 6 নাম্বারটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখন সাজেশনের উপরে সাজেশন দিচ্ছি ক্লাসের মধ্যে। মূল সাজেশন তো আছে কমেন্টে দেওয়া, তোমার গিয়ে ফর্মে আছে, ফর্মটা ফিল আপ করে সাজেশনটা পাচ্ছ, এখানেও তোমার কিন্তু রয়েছে। তার উপরে দাগায় দিচ্ছি কোনটা বেশি ইম্পর্টেন্ট গেল। এটার পরে আমরা সংবাদ প্রতিবেদন প্রণয়ন। এটা একটা পুরো সংবাদপত্র প্রকাশের জন্য পত্র, যেখানে তুমি সাধারণ মানুষ, আর সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে তুমি কোন একটা পত্রিকার রিপোর্টার গেল। সো এই জিনিসটা আমরা মোটামুটি এখানে করে ফেললাম সংবাদ প্রতিবেদন প্রণয়নের যে বিষয়টা। সো তোমরা দেখে নিবা। আচ্ছা, এর মধ্যে আমাদের যে 5 নাম্বার প্রশ্নটা রয়েছে, এটা কিন্তু আসলেই অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা সংবাদপত্র প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে 5 নাম্বারটা মাথায় রাখবো, ঠিক আছে? ওকে, তো রচনা, আমি তোমাদেরকে 12টা রচনা দিয়েছি। তোমরা 12টা রচনারই পয়েন্টের নামগুলো দেখে যাবা। কি কি? বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দুর্যোগ, অধ্যবসায়, নিয়মানুবর্তিতা, স্বদেশ প্রেম, সময়ানুবর্তিতা, মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, পরিবেশ দূষণতার প্রতিকার, শ্রমের মর্যাদা, জাতি গঠনে নারী সমাজের ভূমিকা, মাদকাসক্তি ও তার প্রতিকার। তোমার এই যে 12টা, এই 12টা রচনায় তোমরা গিয়ে টাইটেল দেখে যাবা, ভেতরে জিনিসপত্র দেখে যাবা, তাহলে দেখবা যে তুমি কমন পেয়ে গেছো। তো স্টুডেন্ট,
এই হচ্ছে গিয়ে আমাদের আজকে এই সুন্দর ক্লাসটা, যেই ক্লাসে আমরা কি করেছি, 3টা কাজ করেছি। নাম্বার 1, ব্যাকরণের সবগুলো পরিচ্ছেদে স্টার্ট দিয়ে ইম্পর্টেন্স দিয়ে দিয়েছে, কোথা থেকে প্রশ্ন আসবেই আসবে। নাম্বার 2, এমন 100 এমসিকিউ সলভ করেছি, ভাগ্য ভালো থাকলে এবং উপরওয়ালার ইচ্ছা থাকলে এখান থেকে তুমি ইনশাল্লাহ কমন পাবা। 30টার মধ্যে অ্যাটলিস্ট তো 20 থেকে 25টা কমন পাবাই। অ্যান্ড নাম্বার 3, একদম লাস্টে এসে তোমাদের কিন্তু নির্মিতের একটা টপ নট সাজেশন দিয়ে দিয়েছে, যেখান থেকে প্রত্যেক বছর আমাদের ট্র্যাক রেকর্ড অনুযায়ী 70-এর মধ্যে 50+ মার্ক কিন্তু কমন চলে আসে। তো বাচ্চারা, বাংলা প্রথম পত্রের পরীক্ষা যার যেমন হয়েছে আলহামদুলিল্লাহ বলো। পরীক্ষা যেমনই হোক না কেন, ওটা যদি খারাপও হয়ে থাকে, ওটা ভালো করার এখনো অনেক বড় সুযোগ রয়েছে তোমার বাংলা দ্বিতীয় পত্রের মধ্য দিয়ে। আজকের এই ক্লাসটা দেখছো, ইউটিউবে চলে যাও, ইউটিউবে নির্মিত লেখার নিয়মগুলো শিখে ফেলো, দেখে ফেলো, এবং এইগুলা করার মাধ্যমে তুমি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষাটা যখন বৃহস্পতিবার দিতে বসবা, দেখবা তুমি খুবই ভালো করতে পারছো এবং কনফিডেন্ট ফিল করছো। আর এটা বাদে কোনো কনফিউশন থাকলে SSC 26 স্টার স্টুডেন্টস ডায়নামিক্স এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপে পোস্ট দিলে আমি আর তোমাদের সবার প্রিয় ফারাজ সাকিব ভাইয়া মিলে তোমাদের যাবতীয় প্রশ্ন সলভ করে দিব। চলে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলি। সবসময় একটা জিনিস মনে রাখবা, যখন আমরা কোনো একটা যুদ্ধে নামি, যুদ্ধে আমাদের কখনো হয়তো একটু পিছিয়ে পড়তে হয়, কখনো হয়তো যুদ্ধে আমরা একটু খারাপ করি। তুমি যুদ্ধ চলাকালীন কোনো একটা সময় কিছু একটা জিনিস খারাপ করছো, তার মানে এই না যুদ্ধটা তুমি হেরে গেছো, কারণ যুদ্ধটা তখনও পর্যন্ত চলছে। ভাইয়ার এই কথাটা মনে রাখবা। যাদের মনে হচ্ছে ভাইয়া আমার তো একটা বা দুটো পরীক্ষা একটু খারাপ হয়ে গিয়েছে, আমি মনে হয় যুদ্ধটাতে হেরে গিয়েছি, দ্য অ্যান্সার ইজ নো। অনেক বড় একটা যুদ্ধতে নেমেছো, ঠিকঠাক মতো ফাইট করতে থাকো, স্ট্র্যাটেজিক্যালি পড়তে থাকো, নিজের উপরে কনফিডেন্স রাখো। আর দিন শেষে যখন খুব বেশি হতাশ লাগবে, তোমার মা বাবার চোখের দিকে তাকাবা, আর কোথাও না, জাস্ট মা বাবার চোখের দিকে তাকাবা। তাদের চোখের মধ্যে তোমাদেরকে নিয়ে যে স্বপ্নটা রয়েছে, সেই স্বপ্নটার দিকে একবার তাকাও। তোমাদেরকে নিয়ে যে আশা ভরসাটা রয়েছে, সেটার দিকে একবার তাকাও। যুদ্ধের কোনো একটা পর্যায়ে পিছিয়ে গেছে, তোমাদের কাছে কোনো জিনিসই মনে হবে না। বাকি যুদ্ধটাও ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারবা, এবং যুদ্ধ শেষে শেষ হাসিটা তুমিই হাসবা। ভাইয়ের এই কথাটা মনে রেখো, ইনশাল্লাহ সামনে সবগুলো পরীক্ষা অনেক বেশি ভালো হবে। তো স্টুডেন্টস, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের বিজয় যাত্রায়। সেই পর্যন্ত সবাইকে জানাই অনেক অনেক দোয়া এবং আসসালামু আলাইকুম।